গল্পের নাম মেঘে ঢাকা আকাশ। রচনায় আমিনুর রহমান। গল্পের শেষ অংশ। রাশেদের কথাগুলো কেন জানি বিশ্বাস করতে পারলাম না আমি। মিলি কি সত্যিই এমনটা করতে পারে? আমি তো ওর সাথে অনেক দিন রিলেশনে ছিলাম, একটা চুমু পর্যন্ত খাইনি ওকে। কিন্তু বিশ্বাস না করেও তো উপায় নেই। রাশেদ তো আর আমাকে মিথ্যা বলবে না। আমাকে মিথ্যা বলে ওর কি লাভ? আর তাছাড়া ছবিগুলো তো মিথ্যা হতে পারে না। আর সে কি করে হাসানের সাথে এমন কাজ করল? মিলি কি নিজ থেকেই এমন করেছে নাকি হাসান তাকে বাধ্য করেছে? সবশেষে তো কাজটা সে করেছে, এটাই সত্য। মেয়েরা কি তাহলে সহজ সরল ছেলেদের চেয়ে প্লে বয় টাইপ ছেলেদেরকেই বেশি পছন্দ করে? স্পৃহার সাথেও কি আজ এমন কিছু হবে? না, এটা আমি ভাবতে পারছি না। স্পৃহার সাথে এমন কিছু হলো হয়তো মানুষের ওপর থেকে আমার বিশ্বাসটা চিরতরে উঠে যাবে। স্পৃহাকে নিয়ে কেন জানি চিন্তা হতে লাগল। একবার ফোন করে সব বলবো ওকে, যাতে করে ও হাসানের কাছ থেকে নিজেকে সেফ রাখতে পারে। স্পৃহার নাম্বারটা বের করে কয়েকবার ফোন দিলাম, কিন্তু সে ফোন ধরল না। ভয়টা যেন আরও বাড়তে লাগল। তাহলে কি স্পৃহা আর হাসান ওই একই নোংরামিতে ব্যস্ত, যেমনটা মিলি আর হাসান করেছিল? আমি স্পৃহাকে ফোনের ওপর ফোন দিয়ে গেলাম, কিন্তু সে ফোন ধরল না। জানি না ফোন ধরলে তাকে হাসানের কথা বলতে পারতাম কিনা। তবুও তাকে অনেকবার ফোন দিলাম, কিন্তু সে আমার ফোন ধরল না। আমার এমন অবস্থা দেখে রাশেদ জানতে চাইল কি হয়েছে আমার। আমি তাকে কিছু বললাম না, কারণ এই মুহূর্তে স্পৃহা আর হাসানের ব্যাপারটা তাকে জানাতে ইচ্ছে করছিল না। আমি রাশেদকে বললাম, তোর কাছে তো হাসানের নাম্বার আছে, একটু ফোন দিয়ে দেখো এখন কোথায়, কি করছে। রাশেদ হাসানকে ফোন দিল, কিন্তু হাসানের ফোনও বন্ধ দেখালো। কি হতে পারে স্পৃহার সাথে কিছুই বুঝতে পারছিলাম না। তবে মনে প্রাণে চাচ্ছিলাম আর যাই হোক না কেন স্পৃহার সাথে যেন খারাপ কিছু না হয়। তাহলে হয়তো অনেক বেশি কষ্ট পাব। যদিও এই ছোট্ট জীবনে কষ্ট জিনিসটা কম পাইনি আমি। তবে এমন কষ্ট যেন না পাই যেটা সহ্য ক্ষমতার বাইরে। তাড়াতাড়ি বাসায় ফিরতে চাইলেও ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। রাশেদ জানালো তেমন কোনো সমস্যা নেই। আমি শুধুই অদ্ভুত সব চিন্তা করেছিলাম। বাসায় গিয়ে দেখলাম স্পৃহা মন খারাপ করে গোমরামুখে বিছানায় বসে আছে। তাকে এভাবে দেখে খারাপ লাগছিল আমার। তাকে সবসময় ভালো দেখতে পারলে কেন জানি আমারও অনেক ভালো লাগে। কিন্তু তার মন খারাপ দেখলে আমারও মনটা বিষণ্ণ হয়ে যায়। আগে এমন হতো না, কয়েকদিন হলো এমন হচ্ছে। আমি তার কাছে জানতে চাইলাম, কি হয়েছে আপনার? এমন মনমরা হয়ে বসে আছেন কেন? স্পৃহা আমার প্রশ্নের বিপরীতে কপাল কুঁচকে বলল, জামাই মারা গেছে তো তাই মন খারাপ। হাসান আর স্পৃহাকে নিয়ে অনেক চিন্তার মাঝেও আমি কিঞ্চিৎ হেসে বললাম, বেঁচে থাকতেই মেরে ফেললেন আমাকে। আমি তো আপনার পথের কাঁটা হইনি। তাহলে মারার কি দরকার? যে মানুষটা এমনিতেই মরা তাকে মেরে কি লাভ বলেন? আমার কথা শুনে স্পৃহা বসা থেকে উঠে দাঁড়াল। আমার দিকে এগিয়ে এসে বলল, আপনার আবার কি হলো? এত ইমোশনাল হইয়েন না তো। সবসময় এত ইমোশন ভালো লাগে না। বেঁচে থাকার জন্য জীবনে কিছু ফান মাস্তি থাকা দরকার আছে। সিরিয়াসনেস জীবনকে কেমন জানি আমিষহীন মনে হয়। স্পৃহার এমন কথা বলার কোন আগাগোড়া খুঁজে পেলাম না। আমিও তার সাথে তাল মিলিয়ে বললাম, আমি কি সত্যিই অনেক সিরিয়াস? তখন স্পৃহা হেসে বলল, বিন্দুমাত্র সন্দেহ নেই। আপনি আমাকে ওইভাবে একা রেখে চলে আসলেন কেন? স্পৃহার এমন প্রশ্ন শুনে আমি কিছুটা আশ্চর্য হলেও মনে মনে খুব খুশি হলাম। আমি তার দিকে তাকিয়ে বললাম, ওমা একা কোথায়?
আপনার বয়ফ্রেন্ডের কাছেই তো রেখে এলাম। বয়ফ্রেন্ডের কাছে বুঝি নিজেকে নিরাপদ মনে করেন না? তখন স্পৃহা বলল, তা করব না কেন? বাট আপনার ওভাবে আমাদেরকে একা রেখে আসা উচিত হয় নাই। আমি চেয়েছিলাম আপনিও আমাদের সাথে সারাদিন থাকেন, আমাদের সাথে ঘুরেন। আমি তাকে হাসানের আসল রূপটার কথা বলতে চাইলাম। বলতে চাইলাম একটা মেয়ের সাথে তার বয়ফ্রেন্ডের ফিজিক্যালি সম্পর্কের কথা। কিন্তু ভয়ে হলো স্পৃহা যদি আমার কথা বিশ্বাস না করে, যদি ভাবে হাসানকে তার চোখে খারাপ বানানোর জন্য আমি এসব বলছি, তাহলে তো ব্যাপারটা হিতে বিপরীত হয়ে যাবে। ছবিটাও নিয়ে আসিনি, কিন্তু ছবি দেখালেই কি আর স্পৃহা বিশ্বাস করবে? হাসান তো এখন প্রতিষ্ঠিত, তার সাথে এমন ছবি থাকাটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু যেভাবেই হোক না কেন স্পৃহাকে এই বিষয়টা আমার জানাতে হবে। আমি স্পৃহাকে বললাম, নিরাপদ মনে করা উচিত না। আমি মনে করি কোনো মেয়েই অন্য পুরুষের কাছে নিরাপদ না। যেখানে নিজের আপনজনরাই সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়ে সেখানে অন্য কারো কাছে নিরাপদ মনে করাটা বোকামি। আপনি বরং আপনার বয়ফ্রেন্ডের সম্পর্কে ভালোভাবে একটু খোঁজ খবর নিয়েন। বলা তো যায় না কার মনে কি আছে। আমার কথাগুলো শুনে যে স্পৃহা খুব একটা খুশি হতে পারল না সেটা তার মলিন মুখটাই জানান দিচ্ছিল। নিজের বয়ফ্রেন্ড সম্পর্কে কেউ খারাপটা শুনতে চায় না, সবাই ভালোটা শুনতে চায়। স্পৃহাও তেমন। স্পৃহা মলিন মুখে বলল, এসব বলার কারণ কি? আমার বয়ফ্রেন্ডকে আমার চোখে খারাপ বানিয়ে আপনার কি লাভ? আমি তো আপনাকে চিনি না, জানি না। তবুও তো আপনার সাথে এক ছাদের নিচে বসবাস করছি। আপনার কাছে যদি নিজেকে নিরাপদ ভাবতে পারি তাহলে আমার বয়ফ্রেন্ডের কাছে কেন নিজেকে নিরাপদ ভাবতে পারব না? স্পৃহার কথায় কোন যুক্তিসঙ্গত উত্তর খুঁজে পেলাম না আমি। তাই শুধু বললাম, আমার কোন লাভ নেই। আমার মনে হলো তাই কথাগুলো বললাম। আর একটা কথা, খারাপ মানুষগুলো কিন্তু প্রথমে বিশ্বাসটা অর্জন করে নেয়। সে আশ্বাস দেয় সে খারাপ কিছু করবে না, কিন্তু সবশেষে দেখা যায় বিশ্বাসী মানুষটাই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক কিছু করে বসে। বিশ্বাসী মানুষগুলোকে ধোঁকা দেওয়া এই পৃথিবীর সহজ কাজগুলোর মাঝে একটি। আর আমি আপনাকে অনেকবার ফোন দিয়েছিলাম, আপনি ফোনটা ধরেননি কেন? তখন স্পৃহা বলল, আপনার কথা ঠিক আছে, তবে আপনিও তো এখন আমার সর্বনাশ করতে পারেন, তাই বলে কি আপনার সাথে থাকা বাদ দিয়ে দিব? ফোন ধরিনি কারণ ইচ্ছে করেনি তাই। স্পৃহার কথা শুনে মনে হলো তার তো হাসানের সাথে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে আবার আমার সাথে থাকার কথা কেন তুলছে? আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি তো বলছিলেন আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা হওয়ার পর দেখা হলেই তার কাছে চলে যাবেন। কিন্তু তার সাথে না গিয়ে এইখানে পড়ে রইলেন যে? তখন স্পৃহা বলল, কেন? আমি থাকাতে বুঝি আপনার অনেক বেশি সমস্যা হচ্ছে? স্পৃহার এমন কথা শুনে তাকে বলতে ইচ্ছে হল, আমি তো চাই তুমি সবসময়ের জন্য আমার কাছে থেকে যাও। কিন্তু তুমি কি আমার চাওয়াটা রাখতে পারবে? কিন্তু আমি এটা না বলে তাকে বললাম, সমস্যা না, তবে আপনার পেছনে অলরেডি অনেক টাকা খরচ হয়ে গেছে। নিজের বাবা মাও তো সন্তানের জন্য এমনি এমনি কিছু করতে চায় না। আপনি আর কয়দিন থাকবেন এখানে? স্পৃহা জোরে নিঃশ্বাস ফেলে বলল, জানি না কতদিন থাকতে হবে। হাসান রাজশাহী থেকে আমার সাথে দেখা করতে এসেছিল। যেদিন পালিয়ে যাওয়ার কথা ছিল সেদিন ও ঢাকাতে আসার পর ছিনতাইকারীদের হাতে পড়েছিল। না হলে সেদিনই আমাকে রাজশাহী নিয়ে যেত। কিন্তু এখন যেহেতু থাকার মতো অবস্থা আমার আছে তাই আর নিয়ে যাবে না। খুব তাড়াতাড়ি নাকি সে ট্রান্সফার হয়ে ঢাকায় আসবে। ততদিন এখানেই থাকতে হবে।
আমি নিজের অজান্তেই বলে ফেললাম। ভালোই হয়েছে ঠিকমতোই ছিনতাইকারী ধরেছিল, না হলে সেদিন অনেক কিছুই হতে পারত। আমার এমন কথা শুনে স্পৃহা ধমকের সুরে বলল। কি সব আবোল তাবোল বলছেন? ভালোই হয়েছে মানে? ওই দিন ওই ঘটনাটা না ঘটলে তো আর আপনার সাথে দেখা হতো না। আমাকেও এমন অবস্থায় পড়তে হতো না। আর আপনি বলছেন ভালোই হয়েছে? অদ্ভুত। আমি প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে বললাম, আপনাকে একটা কথা বলি, রাগ কইরেন না। তখন স্পৃহা বলল, রাগ করার মতো হলে রাগ না করে থাকতে পারবো না। সে রাগ করবে জেনেও তাকে আমি বললাম, আপনার বয়ফ্রেন্ড কেমন যে আপনাকে একটা অবিবাহিত ছেলের সাথে এক ফ্ল্যাটে থাকতে দিচ্ছে? আমি যদি আপনার বয়ফ্রেন্ডের জায়গায় থাকতাম তাহলে কখনোই আমি আপনাকে এভাবে একজন ছেলের সাথে এক বাসায় থাকতে দিতাম না। তখন স্পৃহা বলল, সবার মনমানসিকতা তো আর এক না। হাসান আমাকে বিশ্বাস করে বলেই থাকতে দিয়েছে, কারণ সে জানে আমি এমন কিছু করব না। আর আমার একা থাকতে ভয় লাগে, সেজন্যই আপনার সাথে শেয়ার করে থাকি। আমি অনেক চেষ্টা করেও যখন স্পৃহাকে হাসান সম্পর্কে কোন নেগেটিভ ধারণা দিতে পারলাম না, তখন মনে মনে রাগ করে বললাম, যা তোর জীবন তুই নষ্ট করবি, আমার বালের কি? তোর ভালো চাই আর তুই ভাব নেস। স্পৃহার সাথে কথা বলে ঘুমাতে গেলাম কিন্তু ঘুম এলো না। ভাবলাম অবনীকে একবার ফোন দেই। বাবা মা কি সব সত্য জানে নাকি অবনী অভিমান করে কিংবা তার মায়ের শোকে এখনো কিছু জানায়নি? কিন্তু অবনীর মা তো জানাতে পারে। মৃত্যুর আগে মানুষ চাই নিজের ভুলগুলো শুধরে নিতে। কারো কাছে খারাপ মানুষ হয়ে কেউ কখনো মরতে চায় না। মৃত্যুর আগে সবাই চায় নিজের জানা পাপকাজগুলো থেকে নিজেকে মুক্ত করতে, সবার কাছে ক্ষমা চেয়ে নিতে চায়। সবাই ক্ষমাও করে দেয়। যতই শত্রুতা থাকুক না কেন, মৃত্যু পথযাত্রী একজন মানুষকে ক্ষমা করবে না এমন মানুষ হয়তো দুনিয়াতে নাই। তাহলে আমারও কি অবনীর মায়ের সাথে একবার দেখা করা উচিত, তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া উচিত? কিন্তু আমার যে মন চায় না আমি ওই মহিলার কাছে যাই। মনের বিরুদ্ধে কি কোনো কিছু করা যায়? যায় না। গেলেও আমি আমার মনকে দুঃখ দিয়ে তার বিরুদ্ধে যেতে চাই না। তাই আমি অবনীকে ফোন দিলাম না। 2 দিন পর হঠাৎ করেই বাবার নাম্বার থেকে ফোন পেয়ে অনেকটা চমকে গেলাম। এতদিন পর কি মনে করে বাবা আমাকে ফোন দিল এটা ভাবতেই প্রথমবার ফোনটা ধরতে পারলাম না। পরের বার যখন ফোন দিল তখন আর না ধরে পারলাম না। তবে তাদের ওপর আমার অনেক অভিমান জমা হয়ে আছে। জানি না এই অভিমানগুলো তারা ভাঙাতে পারবে নাকি আমি নিজেই আমার পাহাড় সমান অভিমানগুলোর কাছে হার মানব। ফোন ধরার পরেই বাবা যে কথাটা বললেন সেটা হলো, তুমি বাসায় চলে আসো। তোমার বোনের বিয়ে হয়ে গেছে। তোমার সম্পর্কে আমরাও সত্যটা জানতে পেরেছি। অনেকেই জানতে পেরেছে তুমি কাজটা করনি। যে তোমাকে এভাবে লাঞ্ছিত করেছিল আল্লাহ তাকে তার পাপের শাস্তি দিয়েছে। তুমি বাসায় চলে আসো। তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। বাবার বলা কথাগুলো কেন জানি আমার ভিতরটাতে জায়গা করে নিতে পারল না। সেজন্যই হয়তো আমার পাহাড় সমান অভিমানগুলো বলে উঠল। আপনি তো বলেছিলেন যদি 1 বছরের মধ্যে বেঁচে থাকার মতো কোনো কিছু করতে না পারি, তাহলে যেন আপনার কাছে চলে আসি। কিন্তু আফসোসের বিষয় আপনার কথাটাকে মিথ্যা প্রমাণ করে আমি নিজের বেঁচে থাকার মতো একটা অবস্থান তৈরি করেছি। এখন আমি আপনাকে ছাড়াই বেঁচে থাকতে পারব। এখন কি আপনার কাছে যাওয়ার কোনো দরকার আছে? আমার তো মনে হয় না। আমার কথাগুলো শুনে বাবা প্রচণ্ড রাগ করলেন। ধমক দিয়ে বললেন, বেয়াদব ছেলে। কথাটা বলেই তিনি ফোনটা রেখে দিলেন। বাবা ফোন রেখে দেওয়ার পর আমারও কেন জানি খারাপ লাগল।
এভাবে না বললেও পারতাম। নিজের ওপর নিজেরই রাগ হতে লাগল। রাগটা কারো ওপর ঝাড়তে হবে। বাবার সাথে এত খারাপ ব্যবহার করেছি এটা মনে রাখতে চাই না আমি। এর জন্য কারো সাথে আমার ঝগড়া করতে হবে, খারাপ ব্যবহার করতে হবে, বকা দিতে হবে। কিন্তু কাকে দিব? মিলিকে দেওয়া যায়। এই মেয়েটা আমাকে অনেক মিথ্যা বলেছে। আজকে সবকিছুর শোধ তুলব আমি। আমি মিলিকে ফোন দিব বলে বিছানায় থেকে উঠে বারান্দায় গেলাম। ঠিক তখনই অবনীর ফোন পেলাম। বাট এই মুহূর্তে আমার অবনীর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। অবনীর ফোন কেটে দিয়ে যে আমি মিলিকে ফোন দিব সেই সুযোগটা অবনী আমাকে দিচ্ছে না। ফোন কেটে দেওয়ার পরেও সে বারবার ফোন দিচ্ছে। আমি একরাশ বিরক্তি নিয়েই অবনীর ফোনটা ধরলাম আর রাগান্বিত কণ্ঠে ধমক দিয়ে বললাম, তোমার সমস্যা কোথায়? বারবার কেটে দেওয়ার পরেও কেন এত ফোন দিচ্ছ? মানুষের সমস্যা থাকতে পারে না। আর আমি তো তোমাকে বলেছি আমি তোমার বাসায় যেতে পারবো না। আমি তোমার মাকে সেদিন থেকেই অনেক ঘৃণা করি যেদিন যে আমার ওপর সে মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছিল। সে মৃত্যু পথযাত্রী বলে আমি তার কাছে যাব, সে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দিব, এতটা ভালো মানুষ না আমি। আমি এখনো ওই দিনটির কথা ভুলিনি, যেদিন তুমি আর তোমার মা আমাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছিলে। তুমি আমাকে অন্তত এই রিকোয়েস্টটা করো না, করলেও আমি রাখব না। সত্যি বলছি আমি তোমার মাকে মন থেকেই ঘৃণা করি। সে বেঁচে থাকতেও তাকে ঘৃণা করব, মরে গেলেও করব। তার প্রতি আমার ঘৃণাটা বিন্দুমাত্র কমবে না। কখনো না, কোনো দিন না। আমার কথাগুলো যে অবনীর ভিতরটাকে আঘাত করল, ক্ষতবিক্ষত করল, সেটা আমি বুঝতে পারলাম। সেজন্যই হয়তো অবনী বিষণ্ণ কণ্ঠে আমাকে বলল, স্যার, মানুষ তো ভুল করলে স্বয়ং আল্লাহ তাকে ক্ষমা করে দেন, সে যদি মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়। আপনাকে যে মিথ্যা অপবাদ দিয়েছিল তার শাস্তি হিসেবে সে এমন একটা রোগে আক্রান্ত হয়েছে যে বেঁচে থাকতেও নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাকে। তার কাছে কেউ যেতে চায় না, তাকে সবাই দূর থেকে দেখেই চলে যায়। আল্লাহ তাকে তার পাপের শাস্তি দিয়েছে। সে মরার আগে একটাবার আপনার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। আপনার 2 হাত ধরে ক্ষমা চাইতে চায়। আপনি কি তাকে সেই সুযোগটা দিবেন না? আপনি তো এতটা নিষ্ঠুর কখনো ছিলেন না। আমার মায়ের বেলায় কেন তাহলে এমন করছেন? একবার ভিতরটাকে প্রশ্ন করুন, আপনি কি কাজটা ঠিক করছেন? অবনীর কথা শুনে আমার প্রচণ্ড রাগ হল। রাগে গড়গড় করতে করতে আমি বললাম, তুমি হয়তো এটাও জানো না পৃথিবীতে সব ভুলের ক্ষমা হয় না। তোমার মায়ের খালাতো ভাইয়ের মান মর্যাদা অনেক ওপরে, তার পরিবারের সমাজে অনেক কদর আছে। এলাকার সবাই তাদেরকে অনেক সম্মান করে, কেউ তাদের সম্পর্কে কখনো খারাপ বলতে পারেনি। তাই তোমার মা চায়নি তার কারণে পুরো পরিবারটা সবার কাছে হাসির পাত্র হোক। তোমার মা নিজের মানসম্মান নিয়ে কখনো ভাবেনি। কারণ তোমাদের তেমন কেউ ছিলই না যারা তোমার মায়ের এমন কাজে অপমানবোধ করবে। তোমার মা তার আপনজনদের সম্মান নিয়ে ভাবল, তাদের পরিবার নিয়ে ভাবল। কিন্তু সে একটাবারও ভাবেনি আমারও মানসম্মান আছে, আমারও পরিবার আছে, তারাও অপমানিত হতে পারে। তার আপনজনদের অপমান যাতে না হয় সেজন্যই তোমার মা এমনটা করেছে, আমি অনেকটা পরে হলেও বুঝতে পেরেছি। অন্য কারো সাথে কুকর্ম করার পর সেটা আমার ওপর দিয়ে চালিয়ে দিয়েছে। এটাকে তুমি ক্ষমা করতে বল। এটা ক্ষমা করার মতো কোনো কাজ না। দুনিয়ার আর সবাই পারলেও আমি পারব না। আমার এমন কথা শুনে অবনী কেঁদে দিল, কাঁদতে কাঁদতে বলল, স্যার, পৃথিবীর কোন মেয়ে কি নিজের মায়ের সম্পর্কে এমন কিছু শুনতে পছন্দ করবে? তার ভালো লাগবে। আমি তো এসব জানি। তাহলে কেন শুধু শুধু আমাকে মনে করিয়ে দিচ্ছেন আমার মা একজন খারাপ মানুষ?
অন্য একজন ছেলের সাথে পরকীয়াতে লিপ্ত ছিল। হাজার খারাপ হলেও তো সে আমার মা। আমি তার খারাপটা শুনতে পারি না। মরার আগে তার একটাই ইচ্ছে, আপনার সাথে কথা বলবে সে। মেয়ে হিসেবে তো একজন মায়ের জন্য এটা করতেই পারি না। হোক না সে খারাপ, তবুও তো মা। আমার জায়গায় আপনি থাকলে কি করতেন বলেন? অবনীর এমন নীরব আত্মসমর্পণে খারাপ লাগলো আমার। তবে আমি নরম হলাম না। আমি তাকে বললাম, আমার মা এমন কিছু করলে তাকে কোনোদিন আমি মা বলে পরিচয় দিতাম না। তুমি হয়তো জানো না, একটু আগে আমি আমার জন্মদাতা বাবার সাথে কতটা খারাপ ব্যবহার করেছি। আমার মায়ের সাথেও কথা বলিনি। কারণ কি জানো? শুধুমাত্র তারা আমার খারাপ সময়ে আমার পাশে থাকেনি, আমাকে বিশ্বাস করেনি। যেখানে নিজের বাবা মায়ের সাথেই আমি আপোষে করলাম না, সেখানে তোমার মায়ের সাথে কি করে আপোষে করব? আমি মানুষটাই এমন। সবাইকে ভালোবাসতে চাই, সবার সাথে মিশতে চাই। কাউকে কখনো ঘৃণা করতে পারি না। কিন্তু যদি একবার ঘৃণা করা শুরু করি কাউকে, তাহলে শত চেষ্টা করেও তাকে আর ভালোবাসতে পারি না আমি। তোমার মায়ের ক্ষেত্রেও এমন হয়েছে। জানি না এই ঘৃণাটা কতদিন থাকবে। হয়তো সারা জীবন কিংবা 1 বছর। যদি আল্লাহ চায় তাহলে তোমার মা মারা যাওয়ার আগেই তার প্রতি আমার ঘৃণাটার সমাপ্তি হতে পারে। তবে এমনটা হওয়ার সম্ভাবনা নেই। তাই বলছি, আমাকে আর ফোন করে অনুরোধ করো না। আমি তোমার অনুরোধ রাখতে পারবো না। অবনী দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাকে অনুরোধ করে, কিন্তু আমি তার অনুরোধ রাখি না। অপমান অবহেলা একজন মানুষকে কতটা নিষ্ঠুর করে তুলতে পারে সেটা বোধহয় আমার থেকে ভালো আর কেউ জানে না। সময়ের ব্যবধানে আমিও যে অনেকটা পরিবর্তন হয়ে গেছি সেটা আজ খুব করে বুঝতে পারলাম। আগে এমন ছিলাম না আমি, সত্যি বলছি, এতটা পাষাণ কখনোই ছিলাম না আমি। কিন্তু আমার খুব কাছের মানুষগুলোই আমাকে এমন বানিয়েছে। সবার দুঃখে আমার ভিতরটা কেঁদে উঠত। কিন্তু এখন আর কাঁদে না। এখন মনে হয় এগুলো সব অভিনয়, নিজের প্রয়োজনে সবাই সবার কাছে নত হয়। প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে নত হয় না। অবনীর মা যদি কঠিন অসুখে আক্রান্ত না হতো তাহলে হয়তো সে আমার কাছে কখনোই ক্ষমা চাইত না। আমার বাবা মা যদি সত্যিটা না জানতে পারত তাহলে তারাও হয়তো আমাকে ফোন দিত না। তাই এসব মানুষের প্রতি আমার ভিতরটাতে আর কোন মানবতা কাজ করে না। অবনী প্রতিয়ারের মতো এবারও হতাশ হয়ে ফোন রেখে দেয়। আমি মিলিকে ফোন দিলাম কিন্তু তার ফোন ওয়েটিং। অনেকবার ফোন দেওয়ার পর মিলি ফোন ধরল। ফোন ধরে তিরস্কারের সুরে বলল, আজ কি রবি পশ্চিম দিকে উঠেছিল নাকি? তুমি আমাকে নিজ থেকে ফোন দিলে। আমি আমার এক দূর সম্পর্কের আত্মীয় এর সাথে কথা বলছিলাম। তাই তোমার ফোনটা ধরতে পারিনি। আমিও তিরস্কৃত কণ্ঠেই মিলিকে বললাম, আমি তোমার বয়ফ্রেন্ড না। কাজেই আমার কাছে তোমাকে এসব না বললেও চলবে। তোমার যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলতে পারো। এটার জন্য আমাকে বলা মানে আমাকর অপমান করা। কারণ তুমি আমার থেকে অনেক কিছু লুকাতেও পারে। জীবনের সবচেয়ে বড় অপরাধটা তুমি আমার কাছ থেকে হাইড করেছ। আমার কথা শুনে মিলি অনেকটা বিস্ময় প্রকাশ করে বলল, কি বলতে চাচ্ছ তুমি সরাসরি বল। আমি তোমার কাছ থেকে কিছু লুকাইনি। আমি এখন আমার এক খালার সাথে কথা বলছিলাম। এটাই সত্য। আমি তখন মিলিকে বললাম, আমি এটার কথা বলিনি। আচ্ছা সত্য করে একটা কথা বলবে তুমি আমাকে? মিলি আমার প্রশ্নের জবাবে বলল, কি কথা বল। তখন আমি কোন সংকোচ না করে সরাসরি তাকে বললাম, তুমি কি কখনো সেক্স করেছো?
প্রেমিক হিসেবে তোমার কি অশুদ্ধ ছেলে পছন্দ না? যারা তোমাকে মন থেকে ভালোবাসে তাদেরকে তুমি খুব ভালোবাসে কোনোদিন জড়িয়ে ধরেছ কি? ধর নাই, অথচ যারা তোমাকে মন থেকে ভালোবাসেনি, ভালোবেসেছে শুধু তোমার দেহকে, তাদেরকে তুমি নিজের সমস্ত কিছু সঁপে দিয়েছ। তাদের সাথে বিছনায় রাত কাটিয়েছ। অথচ যে মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসলো তার ঠোঁটে কোনোদিন ভালোবেসে একটিবারের জন্য অমৃতের স্বাদ নিতে দাওনি। অথচ অন্য কাউকে ঠিকই অমৃতের সাগরে নামিয়ে দিয়েছ তুমি। এগুলো কি সত্য না? এগুলো কি তুমি করো নাই? হাসান নামের কোনো ছেলের সাথে কি তুমি নিজের বিছানা শেয়ার করো নাই? একসময় তোমার গর্ভে হাসানের অবৈধ সন্তানও বেড়ে উঠেছিল। তখন তুমি কি করলে? সেই নিষ্পাপ বাচ্চাটাকে মেরে ফেলল। এসব কি তুমি করো নাই? আমার কথা শুনে মিলি একবারের নীরব হয়ে গেল। কোনো কথায় সে বলছে না, সে হয়তো কখনো ভাবেনি তার এই গোপনীয় জঘন্য কাজগুলো আমি একদিন জেনে যাব। প্রায় 2 মিনিট হয়ে যাওয়ার পরেও যখন সে কোনো কথা বলল না তখন আমি বললাম, কি হলো? খুব অবাক হলে তুমি? আমিও খুব অবাক হয়েছিলাম যখন তোমার সম্পর্কে এমন কিছু শুনেছিলাম। আমি বিশ্বাস করেছিলাম না, কিন্তু যখন তোমার খুব কাছে অন্য একজন ছেলেকে দেখলাম তখন আর বিশ্বাস না করে থাকতে পারিনি। বিশ্বাস কর, তোমাকে হাসানের যতটা কাছে দেখেছি ওটা কাছে আমিও মনে হয় কখনো যাইনি। এতটাই শ্রদ্ধা করতাম তোমাকে, কিন্তু তুমি মনে হয় এসব শ্রদ্ধা থেকে নিজের সেক্সুয়াল সুখটাকেই বড় করে দেখেছিলে। কেন করলে আমার সাথে এমন মিথ্যা অভিনয়? শুধুমাত্র আমার ভালোবাসা পাওয়ার জন্য, তাই তো? কিন্তু তুমি কি জানো, এসব জানার পরে তোমার জন্য আমার মনে ভালোবাসা তো দূরের কথা, তোমাকে ঘৃণা করতেও আমার নিজেকে অনেক ছোট মনে হয়। আমার লজ্জা হয় আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। আমি কিছু না করেও তোমার কাছ থেকে চরিত্রহীনের অপবাদ পেয়েছিলাম। তবুও আমি চুপ করেছিলাম, কিন্তু তুমি এরকম একটা কাজ করার পর সেটা চাপিয়ে রেখে নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা মনে করতে। কিন্তু জানো কি, সত্য কোনোদিন চাপা থাকে না। দেরিতে হলেও মানুষের সামনে আসে। হাসান খুব একটা ভালো ছেলে না। খোঁজখবর নিয়ে দেইখো তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করার ভিডিওটা তার কাছে আছে নাকি। প্লে বয়রা এরকম করে। হয়তো এখন জানতে পারবে না, কিন্তু পরে ঠিকই জানতে পারবে। কিংবা কে জানে, তোমার সুন্দর ভিডিওটা একদিন ভাইরাল হয়ে যাবে। আমার কথা শুনে মিলি অপর পাশ থেকে খুব কাঁদতে থাকে। কিন্তু ততক্ষণে আমি ফোনটা রেখে দিয়েছি, কারণ আমার যা বলার ছিল আমি মিলিকে বলেছি। এখন নিজেকে কিছুটা হলেও হালকা মনে হচ্ছে। পেছনে তাকাতেই দেখি স্পৃহা আমার দিকে তাকিয়ে আছে। এত রাতেও মেয়েটা জেগে আছে, আমার বিশ্বাস হলো না। তাহলে কি স্পৃহা আমার সব কথা শুনে ফেলেছে? মিলিকে হাসান সম্পর্কে যা বললাম সব কি স্পৃহা শুনে ফেলেছে? সেজন্যই এমন করে আমার দিকে তাকিয়ে আছে, নাকি অন্য কোন কারণে? আমি স্পৃহার দিকে অনেকক্ষণ হলো তাকিয়ে আছি। অপেক্ষায় আছি সে কিছু বলবে, কিন্তু কিছু বলছে না স্পৃহা। সে এভাবে চুপ করে আছে কেন? আমার অগোছালো মস্তিষ্কটা আন্দাজ করতে পারল না। অনেকটা সময় পর স্পৃহা আমার দিকে এগিয়ে এসে বলল, আপনার গার্লফ্রেন্ড আছে, আমাকে বলেননি কেন? আমি স্পৃহার এমন প্রশ্ন শুনে হাসব না কাঁদব বুঝতে পারলাম না। ভাবলাম কি আর হলো কি? তাহলে কি স্পৃহা হাসান সম্পর্কে কোন কথাই শুনেনি? নাকি শুনেও না শোনার অভিনয় করছে আমার সাথে? তবে আমার মনে হয় সে আমার সব কথা শুনেছে এবং আমার কথা শুনেই তার ঘুম ভেঙে গিয়েছে। কিন্তু আমার কাছে কেন সে এসব লুকাচ্ছে বুঝতে পারছি না। নাকি আসলেও শুনেনি, এটাও সিউর হতে পারছি না আমি। আমি স্পৃহার দিকে কিছুটা এগিয়ে গিয়ে মন খারাপ করে বললাম, না অমন কিছু না। গার্লফ্রেন্ড না, এমনিতেই ফ্রেন্ড। তখন স্পৃহা আমার আরও অনেক কাছে এসে বলল,
মিথ্যা বলেন কেন? গার্লফ্রেন্ড ছাড়া কারো সাথে এত অভিমান নিয়ে কখনো কথা বলা যায় না। আমি তো আপনার কাছে কোনো কিছু লুকাইনি, অথচ আপনি আমার কাছে কত কিছু লুকিয়েছেন। আপনার মুখ থেকে হাসান কথাটা শুনে বিছানা থেকে উঠে এসেছি। কি যেন বলছিলেন হাসান নামের কাউকে নিয়ে? আমি স্পষ্ট শুনতে পাইনি, তবে খারাপ কিছুই হয়তো বলছিলেন। আপনার বন্ধুর নামও তো হাসান, আমার বয়ফ্রেন্ড। আমি ভাবলাম ওর সম্পর্কেই বলছেন। পরে মনে হলো ওর সাথে তো আপনার যোগাযোগই নেই। আপনি কিভাবে ওর সম্পর্কে জানতে পারেন? যাই হোক, আপনার গার্লফ্রেন্ড আছে জেনে অনেক খুশি হলাম। আপনার পাশে অন্য কাউকে আমার ভালো লাগছে না। কিন্তু আপনার জীবনে কেউ আছে জেনে খুব খুশি হয়েছি আমি। স্পৃহার কথাগুলো শুনে মন খারাপের মাত্রাটা আরও বেড়ে গেল। ইচ্ছে করছিল হাসান সম্পর্কে সবকিছু বলে দেই। বললে কি সে বিশ্বাস করবে? আমার কাছে তো কোনো প্রমাণ নেই। মিলিও তো আর আমার জন্য স্পৃহার কাছে সব সত্য বলবে না। আর স্পৃহা না হয় সবকিছু শুনে বিশ্বাসই করল। তারপর সে হাসান সম্পর্কে সব জানতে পেরে তাকে ছেড়ে দিল, আমার কাছে চলে আসল। কিন্তু এটাকে কি ভালোবাসা বলে? সে হাসান সম্পর্কে খারাপ কিছু জানতে পেরেছে বলে তাকে ছেড়ে দিচ্ছে। আমার সম্পর্কে যদি কখনো খারাপ কিছু জানতে পারে তাহলে যে আমাকেও একদিন ছেড়ে যাবে না, এর কি কোন নিশ্চয়তা আছে? নাই। এমন ভালোবাসার কি দরকার যে খারাপ সময়ে পাশে থাকবে না? ভালোবাসার মানুষ তো সেই যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ জেনেও থেকে যাবে শুধুমাত্র ভালোবাসার টানে, কোনো স্বার্থের টানে নয়। আমি স্পৃহাকে বললাম, গার্লফ্রেন্ড থাকলে এতদিন একটা বিবাহিত মেয়ের সাথে এক ছাদের নিচে থাকতাম না, আপনাকে বিয়েও করতাম না। কেউ ছিল না বলেই আপনার বাবার অত্যাচারে বাধ্য হয়ে বিয়েটা করেছিলাম। কিন্তু কে জানে যাকে বিয়ে করব তার একজন ভালোবাসার মানুষ আছে, যার জন্য সে নিজের বিয়ে করা হাসব্যান্ডকেও ছেড়ে দিতে পিছপা হবে না। আচ্ছা, আপনি যদি কখনো জানতে পারেন আপনার বয়ফ্রেন্ডের আগে অন্য কোথাও রিলেশন ছিল কিংবা আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় অনেক মেয়ের সাথেই সে প্রেম করত, তাদের সাথে খারাপ কিছুও করত, তখন কি করবেন? তাকে ছেড়ে দিবেন? আমার কথা শুনে স্পৃহা একটুও রাগ করল না। অথচ আমি ভেবেছিলাম সে অনেক রাগ করবে। সে খুব নিরীহ কণ্ঠে বলল, যেহেতু আমি এখনো এমন কিছু জানতে পারিনি, তাই এসব নিয়ে ভাবছি না। তবে যাকে ভালোবেসেছি তাকে ছোট্ট একটা কারণে ছেড়ে দেওয়ার মতো মেয়ে আমি নই। আমার ভালোবাসাটা এত সস্তা না যে কারো কাছ থেকে জানতে পারলাম আমার ভালোবাসার মানুষটা খুব খারাপ। সে একাধিক মেয়ের সাথে কথা বলে, আর আমিও এসব বিশ্বাস করে তাকে ছেড়ে দিব। স্পৃহার ওপর আমার খুব অভিমান হল। সে হাসানকে কেন এত বিশ্বাস করবে, ভালোবাসবে? আমি অভিমান ভরা কণ্ঠে স্পৃহাকে বললাম, আর যাকে বিয়ে করলেন তাকে কিভাবে ছেড়ে দিবেন? স্বামীর থেকে বয়ফ্রেন্ড কোনোদিনও আপন হতে পারে না, কোন অবস্থাতেই না। বয়ফ্রেন্ড আপনাকে বিপদের মুখে ছেড়ে যেতে পারে, কিন্তু একজন স্বামী কখনো তার স্ত্রীকে বিপদের মুখে ছেড়ে যাবে না। এই যে এতদিন ধরে আমার সাথে থাকছেন, খাচ্ছেন, কথা বলছেন, নিজের সবকিছু শেয়ার করছেন, এতদিনে কি আমার প্রতি একটুও ভালো লাগা কাজ করেনি আপনার ভিতরে? একবারের জন্যও মনে হয়নি থেকে যাই? তখন স্পৃহা বলল, ভালো লাগা কাজ করেনি যেটা না। একজন মানুষের সাথে এভাবে থাকলে তো তার প্রতি একটু আধটু ভালো লাগা কাজ করবেই। আমি আপনার কাছে নিজেকে অনেক নিরাপদ মনে করি, অনেক বিশ্বাস করি আপনাকে। আপনার সাথে এতদিন ধরে এক বাসায় থাকছি, আপনি কখনো আমার দিকে খারাপ নজরে তাকাননি, কখনো আমার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করেননি।
অনেক সময় আমি বাথরুমের দরজা খোলা রেখেই গোসলে গিয়েছি। আপনি কখনো এসবে মনোযোগ দেননি। এসব কি যথেষ্ট না একজন মানুষের প্রতি ভালো লাগা কাজ করতে? কিন্তু শুধুমাত্র ভালো লাগা থেকেই তো আর একজন মানুষের কাছে সবসময়ের জন্য থাকা যায় না। তার জন্য ভালোবাসার দরকার হয়। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আমি ভালোবাসি অন্য কাউকে যার সাথেই আমি আমার জীবন সংসারে নাম লেখাতে চাই। আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন না। কাজেই এমনটা কখনো হবার নয়। আমরা খুব ভালো বন্ধু আছি, এটাই হয়তো আমাদের জন্য ভালো। তবে একজনকে ভালোবাসা অবস্থায় যদি অন্য কাউকে ভালোবাসা যেত তাহলে অবশ্যই আমি আপনাকে ভালোবাসতাম। কিন্তু আমি আগেই একজনকে আমার ভিতরটা দিয়ে দিয়েছি, এখন চাইলেও আর দ্বিতীয় কাউকে আমার ভিতরটা দিতে পারবো না। আমি স্পৃহাকে বললাম, আপনি নিজের মনের খবর জানতে পারেন বাট অন্য কারো মনের খবর জানার চেষ্টা করবেন না। কারণ এই পৃথিবীতে কেউ কারো মনের অবস্থাটা জানতে পারে না। যদি পারত তাহলে মানুষ মানুষকে এভাবে কখনো দুঃখ দিত না। আমি কাকে ভালোবাসি, কাকে নিজের করে চাই এটা জানার ক্ষমতা সৃষ্টিকর্তা আপনাকে দেয় নাই। কাজেই এটা কখনো জানার চেষ্টা করবেন না। আগে নিজেরটা জানুন। আপনি কাকে ভালোবাসেন সেটা জানুন। নিজেকে প্রশ্ন করুন, যাকে ভালোবাসেন তার সাথে আপনার সময় কাটাতে ভালো লাগে নাকি অন্য কারো সাথে। কথাগুলো বলে আমি বারান্দা থেকে নিজের রুমে চলে যাই। আমি চলে গেলেও স্পৃহা বারান্দায় দাঁড়িয়ে মেঘে ঢাকা আকাশটা দেখতে থাকে। আজ আকাশটাতে অনেক মেঘ জমেছে। সেটার দিকেই স্পৃহা মুগ্ধ চোখে তাকিয়ে আছে। আমার মনের আকাশেও যে মেঘ জমতে পারে সেটা সে কখনো জানবে না। কোনোদিন জানতে পারবে না আমার আকাশটাও মেঘে ঢাকা। 2 দিন পর স্পৃহা আমাকে বলল, আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। আগেই বলে রাখছি আপনি না করতে পারবেন না। আমি কোন ভাবান্তর না করে বললাম, কোথায় যেতে হবে? আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে অন্তত আমাকে সাথে যেতে বলবেন না। আর বললেও আমি যাব না। আমার ভালো লাগে না। তখন স্পৃহা বলল, আরে না, বয়ফ্রেন্ডের সাথে না। আমার দূর সম্পর্কের এক ফুপির বাড়িতে যাব। খবর পেয়েছি উনি খুব অসুস্থ। হয়তো বাঁচবে না। বাবা মা চাচা চাচি সবাই ওনাকে দেখতে গিয়েছিলেন। শুধু আমিই যাইনি। আমি জানি ওখানে যাওয়াটা অনেক রিস্কি হয়ে যাবে। তবুও আমি ফুপির সাথে দেখা করতে চাই। মৃত্যুর আগে মানুষের ইচ্ছেগুলো পূরণ করতে হয়। আমিও চাই আমার ফুপির সাথে দেখা করতে। আপনিও যাবেন আমার সাথে। স্পৃহার এত কথার ভিড়ে আমার ভালো না লাগার বিষয়টা চাপা পড়ে গিয়েছে। কিংবা কে জানে, স্পৃহা হয়তো ইচ্ছে করেই ব্যাপারটা এড়িয়ে গিয়েছ। আমার ভালো কিংবা খারাপ লাগাতে সে মনোযোগ দিতে চায়নি। স্পৃহার কথা শুনে আমার অবনীর মায়ের কথা মনে পড়ল। আমার কি তাহলে একবার অবনীর মায়ের সাথে দেখা করা উচিত? এমনও তো হতে পারে শুধুমাত্র আমার সাথে দেখা করবার জন্য আল্লাহ তাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। পরের দিন স্পৃহার সাথে আমাকে যেতে হলো। না করার পর যখন স্পৃহা বলল আমাকে ছাড়া সে যাবে না, তখন বাধ্য হয়ে আমি তার সাথে যাব বলে ঠিক করলাম। স্পৃহা যখন গাড়ি থেকে তার ফুপির বাড়ির সামনে নামল, তখন কেন জানি মনে হলো এই বাড়িটা আমার অনেক দিনের চেনা। হয়তো ভুলে গিয়েছি, তবে এই বাড়িতে এর আগেও আমি এসেছি। বাড়িতে ঢোকার পর যখন অবনীকে দেখতে পেলাম তখন আর বুঝতে বাকি রইল না স্পৃহার ফুপিই হলো অবনীর মা। স্পৃহা আর অবনী মামাতো ফুফাতো 2 বোন। অবনী আমাদের দুজনকে দেখে অনেক অবাক হলেও নিজের অনুভূতিটা প্রকাশ করল না। বুঝতে পারলাম মায়ের শোকে এরকম হয়ে গেছে অবনী। স্পৃহা যখন অবনীর মায়ের কাছে গেল তখন অবনীর মা স্পৃহার দিকে না তাকিয়ে আমার দিকে তাকাল। আমি স্পৃহার পেছনে ছিলাম।
তারপরেও অবনীর মা আমার দিকে কেন এমন করে তাকালো স্পৃহা বুঝতে পারল না। আমি অবনীর মায়ের কাছে যেতে পারলাম না, কারণ তার শরীরের প্রায় সব জায়গাতেই কিসের যেন দাগ। এই দাগগুলোর কারণেই মানুষ তার কাছে যেতে চায়নি। অথচ এগুলো ছোঁয়াচে না। এমন না যে অবনীর মাকে স্পর্শ করলে এমনটা আমারও হবে। তবুও কেন জানি ভয় হতে লাগল, ঘেন্নাও হতে লাগল। তাই আমি আর স্পৃহা অবনীর মায়ের থেকে অনেকটা দূরেই দাঁড়িয়ে রইলাম। অবনীর মা দূর থেকে ভাঙা ভাঙা গলায় আমাকে বললেন, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। সেই পাপের শাস্তি আমি পেয়েছি। আমার জন্য তুমি অনেক কিছু হারিয়েছ। আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো যোগ্যতাও রাখি নাই। তবে জানো কি, আমি এখনো বেঁচে আছি তোমার সাথে কথা বলার জন্য। না হলে অনেক আগেই মরে যেতাম। যতটা দিন বেঁচেছিলাম ততটা দিন বুঝেছি যন্ত্রণা কি, কষ্ট কি। এত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যায় না। কিন্তু আমি জানি এর থেকেও অনেক বেশি মানসিক যন্ত্রণা নিয়ে তোমাকে প্রতিটা দিন বাঁচতে হয়েছে, আর এর কারণ আমি। আমার জন্য আমার মেয়েটাকেও যে এভাবে কাঁদতে হবে কখনো ভাবিনি। বিশ্বাস কর অবনীর কান্নাটা আমি সহ্য করতে পারি না। আমি মরার পর হয়তো অবনীর কেউ থাকবে না। ওর বাবা আমার সম্পর্কে জানার পর দেশেই আসেনি। হয়তো আমার মৃত্যুর পর আসবে অবনীর টানে। স্পৃহার সাথে তোমার পরিচয় কিভাবে হয়েছে আমি জানি না। স্পৃহার দিকে তাকিয়ে বলল, স্পৃহা, এই ছেলেটা অনেক ভালো। তোর ফুপি অনেক খারাপ মানুষ। খারাপ মানুষকে দেখতে এসেছিস জেনে খুব ভালো লাগলো। শুনেছি তুই নাকি একটা ছেলেকে বিয়ে করে তার সাথেই আবার পালিয়ে গিয়েছিস। কথাটা বলতে বলতেই অবনীর মা আমাদের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিভাবে একটা প্রাণ আমার চোখের সামনে এই পৃথিবী ছেড়ে চলে গেল বুঝতেই পারলাম না। তবে মানুষটা যে মরার পরেও অনেক শান্তি পেল সেটা বুঝতে পারলাম। কারণ বেঁচে থাকতে সে শান্তিতে ছিল না, প্রতিটা মুহূর্তে তাকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এর থেকে কি মৃত্যু ভালো না? অবনী দরজা একপাশে দাঁড়িয়ে ছিল। যখন জানতে পারল তার একমাত্র আপনজন তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছেন, ঠিক তখনই কান্নায় ভেঙে পড়ল অবনী। স্পৃহার চোখেও পানি। আমার চোখে পানি নেই, তবে ভিতরটা পুড়ে যাচ্ছিল। আফসোস হচ্ছিল কেন আর কিছু সময় আগে আসলাম না, কেন কথাগুলো শেষ করতে পারলাম না। আমি অবনীর কাছে গিয়ে অবনীকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করলাম। অবনীকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। হঠাৎ করেই অবনী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি কি করব বুঝতে পারছিলাম না। এমন একটা সময়ে কি তাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে দূরে সরিয়ে দেওয়া উচিত নাকি জড়িয়ে ধরা উচিত? আমি তাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে থাকলাম। সে কান্না করুক, তার আজ কান্না করার দিন। আমাকে জড়িয়ে ধরে সে কাঁদছে, এটা স্পৃহা সহ্য করতে পারছে না। তাই হয়তো আমার কাছে এসে অবনীকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিজে অবনীকে সান্ত্বনা দিতে লাগল। অবনীকে জড়িয়ে ধরে স্পৃহাও কাঁদতে লাগল। কারণ স্পৃহা জানে অবনীর আপন বলতে ওই একজন ছাড়া আর কেউ রইল না। স্পৃহার কান্না থেমে গেলেও অবনীর কান্না থামে না, সে অনবরত কাঁদতে থাকে। মানুষ তার আপনজনকে হারিয়ে কতটা আঘাত পেতে পারে সেটা অবনীকে দেখে আমি উপলব্ধি করছি। অবনীর মায়ের জন্য অবনীর কান্নাটা শোভা পায়। সে একজন খারাপ মানুষ ছিল এটা জানার পরেও অবনী তার জন্য চোখের জল ফেলছে। আমারও তো এমন একদিন আসবে যেদিন বাবা মায়ের মৃত্যুতে কাঁদতে হবে। তারা বেঁচে থাকতে আমি তাদের থেকে দূরে দূরে থাকছি, যদিও তারাও আমাকে কাছে টানার চেষ্টা করেনি খুব একটা। তবে ছেলে হিসেবে বাবা মায়ের প্রতি আমারও একটা দায়িত্ব আছে। পৃথিবীতে সব বাবারা তো আর এক হয় না। আমার বাবাও হয়তো একটু আলাদা। তাই আমার সাথে এমন করেছে।
অবনী যদি তার মায়ের সবকিছু জানার পরেও মৃত্যুর আগে তার পাশে থেকে সেবা যত্ন করতে পারে, একজন আদর্শ সন্তানের দায়িত্ব পালন করতে পারে, তাহলে আমি কেন পারবো না শেষ বয়সে আমার বাবা মায়ের পাশে থাকতে? সত্যি বলতে অবনীকে দেখে নিজের বাবা মাকে অনেকটা মিস করেছি। এমনটা আগে করিনি, কিন্তু আজ মনে হলো আমার মাও হয়তো আমার জন্য কাঁদে, যেমনটা অবনীর মা মরার আগে অবনীর জন্য কেঁদেছিল। 2 দিন অবনীর ওখানে থাকলাম আমরা, তারপর চলে আসলাম। অবনী এতটাই ভেঙে পড়েছিল যে সে আমার আর স্পৃহাকে সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেনি একটাবারের জন্যেও। অথচ আমি ভেবেছিলাম আমাকে আর স্পৃহাকে এভাবে একসাথে দেখে অবনী অনেক প্রশ্ন করবে, অনেক কিছু জানতে চাইবে। কিন্তু তেমন কিছুই জানতে চাইল না অবনী। তার মানে কি অবনীর ইমোশনগুলো তার মায়ের জন্য ছিল, আমার জন্য ছিল না? সে তার মায়ের জন্য আমার কাছে ফোন দিয়ে কান্না করত। অনেক দিন আগে আমাকে ভালোবাসতে চেয়েছিল, এমন তো না যে আমাকে ভালোবেসেছিল। এতদিনে নিশ্চয়ই ভালোবাসার মতো কাউকে খুঁজে নিয়েছে অবনী। আমিও এটাই চেয়েছি। আমি চাইনি সে আবার আমাকে ভালোবাসুক। আগে হয়তো তার ভালোবাসাটা আমি ফিরিয়ে দিতে পারতাম না, কিন্তু এখন তাকে গ্রহণ করার মতো অবস্থায় আমি নেই। কাজেই অবনী যদি নিজের সুখের জন্য কাউকে খুঁজে নিয়ে থাকে তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। কারণ আমিও চাই মেয়েটা তার একাকিত্ব দূরে করে কষ্টের জীবনের অবসান ঘটিয়ে সুখে শান্তিতে বেঁচে থাকুক। কিছুদিন পরের কথা, হঠাৎ করেই একদিন জানতে পারি বাবা হার্ট অ্যাটাক করেছেন। যখন খবরটা শুনতে পেলাম তখন রাত 8টার মতো বাজে। আমি তখন স্পৃহার সাথে খাবার খাচ্ছিলাম। খবরটা শোনার পরে আমার কোনো কিছুই মনে ছিল না। তিনি আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। নিজের মেয়ের জামাই বাড়ির সবার সামনে আমাকে সন্তান বলে অস্বীকার করেছিলেন। কাউকে বলেননি যে তার একটা ছেলে আছে। এসব কিছুই কেন জানি মনে করতে পারলাম না আমি। শুধু তখন একটা কথায় মনে হলো, হাসপাতালে যে মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে মানুষটা আমার বাবা। মানুষটা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন। আমি খাবার টেবিল থেকে উঠেই একটা দৌড় মারলাম। যেভাবেই হোক, যে করেই হোক আমাকে হাসপাতালে পৌঁছাতে হবে। স্পৃহা আমার এমন অদ্ভুত ব্যবহারে অনেকটা সারপ্রাইজড হলো, আমার কাছে জানতে চাইল কি হয়েছে। আমি তাকে কিছু বলার প্রয়োজন মনে করলাম না। 1 ঘন্টার মধ্যেই কিভাবে কি করে আমি হাসপাতালে পৌঁছালাম জানি না, তবে পৌঁছালাম। হয়তো বাবা নামের ভালোবাসার শক্তিটাই আমাকে অলৌকিকভাবে পৌঁছে দিয়েছে। আমি হাসপাতালের ভিতরে গিয়ে দেখলাম আমার মা কাঁদছে। বোনটাও এসেছে। সবাইকে কাঁদতে দেখে আমারও চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। একসময় আমি ভেবেছিলাম এরকম বাবার জন্য আমি কখনো নিজের চোখের জল ফেলব না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে না চাইতেও আমাকে আমার বাবার জন্য চোখের পানি ফেলতে হচ্ছে। আমার খুব ইচ্ছে করল মায়ের কাছে দৌড়ে গিয়ে মায়ের আঁচলের নিচে মন ভরে কাঁদি। কতটা দিন মায়ের সাথে কথা বলিনি আমি। আমি কি তাহলে আমার মাকে ভুলে গিয়েছিলাম? মায়ের কান্নাটা আমার সহ্য হচ্ছিল না। আমি কখনোই আমার মাকে এভাবে কাঁদতে দেখিনি। যে মানুষটা সবসময় হাসিখুশি থাকত সেই মানুষটার চোখটা আজ জলে ভরা। এই হাসপাতালে এর আগেও আমি এসেছিলাম রাশেদের কাছে। আমি রাশেদকে খুঁজতে লাগলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর রাশেদের সাথে দেখা হলো। রাশেদ আমার বাবা মাকে চিনত না। আমি বলার পরেই ও চিনতে পারল। ও যখন বলল ছোট্ট একটা অপারেশন করতে হবে বাবার, তখন আমার ভিতরটা কেঁপে উঠল, ভয় কাজ করতে লাগল। আমার মনে হলো আমি আমার জীবনে প্রথমবারের মতো খুব খুব কাছের কাউকে হারাতে যাচ্ছি। সেই মানুষটা আমার বাবা। আমি মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়লাম। বাবার রক্তের গ্রুপ আমার সাথে মিল ছিল।
অপারেশন থিয়েটার যাওয়ার আগ পর্যন্ত আমার মা আর বোন জানতেন না যে বাবাকে আমি রক্ত দিচ্ছি। আল্লাহর রহমতে ভালোভাবে অপারেশনটা হয়ে গেল। যেটা নিয়ে ভয় করেছিলাম সেরকম কিছু হয়নি। বাবা সুস্থ আছেন জেনে ইচ্ছে হলো তার সাথে একবার দেখা করে যাই। কিন্তু আমি করলাম না। চুপ করে যেমন এসেছিলাম ঠিক তেমনিভাবেই চলে যাচ্ছিলাম। হঠাৎ করেই পেছনে থেকে আমার নাম ধরে কেউ ডেকে উঠল। এই ডাকটা আমার বহুদিনের পরিচিত। এই নামে আমাকে শুধু একজন মানুষই ডাকত। খোকা বলে শুধু আমার মা আমাকে ডাকত। আদর করে মা আমাকে এই নামে ডাকত। শেষ কবে মা আমাকে এই নামে ডেকেছেন আমার মনে নেই। পেছনে দিকে তাকাতেই দেখি আমাকে ডাকছে। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মায়ের ডাক উপেক্ষা করার ক্ষমতা পৃথিবীর কোনো সন্তানের নেই। কেউ মায়ের ডাক উপেক্ষা করে থাকতে পারে না। আমিও পারিনি। মা যখন আমার গালে হাত রেখে বললেন, আমাকে ছেড়ে থাকতে বুঝি তোর কষ্ট হয় না? একবারও মনে হয় না তোর মাকে? আমরা না হয় ভুল করেছিলাম, কিন্তু তুই তো সবকিছু জানার পরেও আমাদের ছেড়ে থাকছিস। তোর বাবা কেমন মানুষ সেটা তো তুই জানিস। তোর সাথে কিংবা তোর বোনের সাথে কখনো খুব ভালোবাসা নিয়ে কথা বলেনি। উনি মানুষটাই এমন, নিজের ভালোবাসাটা ঠিকমতো প্রকাশ করতে পারে না। আমি মানুষটার সাথে অনেক বছর ধরে সংসার করছি, আমি জানি মানুষটা কেমন। তোকে যেদিন ফোন করে বাসায় আসতে বলল, সেদিন তুই তোর বাবাকে যে কথাগুলো বলছিস সেই কথাগুলো উনি নিতে পারেননি। অনেক কষ্ট পেয়েছিলেন। অনেক চেষ্টা করেও তোর সেই কথাগুলো ভুলতে পারেনি। সবসময় নিজেকেই দোষ দিয়েছে। ভেবেছে এমনটা তার প্রাপ্য ছিল কারণ সে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। কিন্তু বিশ্বাস কর ওটা ছাড়া তোর বাবার আর কোনো উপায়ও ছিল না। তোর সাথে কথা বলার পর থেকেই তোর বাবার শরীরটা খারাপ হতে থাকে, সেই খারাপটাকে কেন্দ্র করেই আজ তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হচ্ছে। তবে এটার জন্য কখনো নিজেকে দায়ী মনে করবি না, ভাগ্যে ছিল তাই এমন হয়েছে। আমি মায়ের এতগুলো প্রশ্নের জবাবে কিছুই বললাম না। চুপ করে তার দিকে চেয়ে রইলাম। কারণ এই পবিত্র মুখটা অনেক দিন হলো আমি দেখিনি, তাই হয়তো আজ চোখ সরাতে ইচ্ছে করছে না। আমি বাবার পাশে যেতেই বাবা আমাকে কাছে টেনে নিলেন। বাবা আমার কাছে যদি ক্ষমা চাইতে পারত তাহলে হয়তো সেটাই করত। মানুষটা অনেক কঠিন ছিল অন্তত আমার ক্ষেত্রে, আজ সেই মানুষটাই পানির মতো হয়ে গেছে। আমি আমার বোনের সাথে কথা বললাম না। বাবা মাকে বলে যখন চলে আসব ঠিক তখন বাবা বললেন, কোথাও যেতে হবে না তোকে, তুই আমাদের সাথেই থাকবি। এত সয় সম্পত্তি টাকা পয়সা এগুলো কার জন্য? এগুলো দিয়ে আমরা কি করব? এগুলো তো তোর। তখন আমার বোন এগিয়ে এসে আমার হাত ধরে বলল, ভাইয়া থেকে যাও না। আমি ওই দিন তোমার সাথে কথা বলতে চেয়েও বলতে পারিনি। বিশ্বাস করো আমার ভিতরটা পুড়ে যাচ্ছিল তোমাকে এতদিন পর দেখেও কথা বলতে না পেরে। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা না করে কি থাকতে পারবে তোমার বোনটাকে? আমি কিছু বলি না, আমার বোনের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেই শুধু। বাবাকে বলি আমি এখনই বাসায় যেতে পারবো না। তবে যাব, তোমাদেরকে ছেড়ে থাকবো না। তবে এই মুহূর্তে আমি তোমাদের সাথে থাকতে পারবো না। আমি বাবা মা আর বোনের হাসিমুখটা সাথে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসি। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। আমি ভেবেছিলাম স্পৃহা ঘুমিয়ে গেছে। কিন্তু যখন বাসায় গেলাম তখন দেখলাম সে এখনো জেগে আছে। আমার ওভাবে চলে যাওয়ার কারণ জানতে চাইল। আমি তাকে কিছু বললাম না। কয়েকদিন পর স্পৃহা একদিন আমাকে বলল হাসানের সাথে সে দেখা করবে। হাসান আসবে কালকে, কাল 10টার সময় তার সাথে আমাকে যেতে হবে। আমি সরাসরি না বলে দিলাম। ঠিক তখন স্পৃহা বলল, ও এবার পার্কে দেখা করতে চাচ্ছে।
এর আগে তো সবসময় রেস্টুরেন্টেই দেখা করেছি। এবার পার্কে কেন বুঝতে পারছি না। তাই আপনাকে সাথে নিয়ে যেতে চাচ্ছি। তখন আমি একটু তিরস্কার করেই বললাম, প্রেমিক প্রেমিকার মধ্যে আমি কেন যাব? যা করতে ইচ্ছে হয় তাই করবেন। এতদিন ধরে প্রেম করেন অথচ বয়ফ্রেন্ডের সাথে পার্কে দেখা করতে এত ভয়। কি করবে বড়জোর? চুমু খাবে, জড়িয়ে ধরবে। যাকে ভালোবাসেন তার সাথে এসবও করতে পারবেন না, তাই হয় নাকি? আমি কথাগুলো বলেছিলাম স্পৃহার রিয়াকশনটা দেখার জন্য। সে যে এতটা রিয়্যাক্ট করবে বুঝতে পারিনি। সে রাগে কাঁপতে কাঁপতে বলল, আমাকে আপনি এমন ভাবেন? ভালোবাসি বলেই যে বিয়ের আগে এসব নোংরামি করব এমন মেয়ে আমি না। আর ওটা বোকাও না। যদি আবার তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, সেখানে যদি একটা মানুষ নিজেকে সেভ করতে পারে, সেই মানুষটা আমি। জীবনে কত ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে, কতজনের সাথে ঘুরেছি, কেউ কখনো আমার হাতটা পর্যন্ত ধরতে পারেনি। আর আপনি বলছেন আমি এসব করব? আমি তখন আস্তে আস্তে নিজেই নিজেকে বললাম, বিয়ে করেও তো কিছু করতে পারেননি। তখন স্পৃহা বলল, কিছু বললেন? আমি বুঝলাম স্পৃহা আমার কথাগুলো শুনতে পেয়েছে। আমি বললাম, না না, কিছু বলিনি। পরের দিন 10টার সময় স্পৃহার সাথে পার্কে গেলাম তাকে সেফটি দেওয়ার জন্য। জামাই হয়ে নিজের বউকে বয়ফ্রেন্ডের সাথে দেখা করবার জন্য নিয়ে এসেছি, তাও আবার সেফটিও দিতে হবে। অনেক সময় পার হয়ে গেলেও হাসান আসলো না। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরেও যখন হাসান আসলো না, তখন আমরা দুজন পার্ক থেকে বের হয়ে ফুটপাত দিয়ে হাঁটতে থাকলাম। তখন ঘটল আরেক ঘটনা। একদল বখাটে ছেলে আমাদের পিছনে লেগেছে। কিছু পথ যাওয়ার পরে রাস্তার পাশে একটা ফাঁকা জায়গায় আমাদের দাঁড় করালো। দলনেতার বেশে যে ছেলেটা ছিল সে আমাদেরকে বলল, তোরা জানোস না এই এরিয়াটা খুব ডেঞ্জারাস? তোরা যে প্রেম করতাছোস, তোগরে বাসায় কি কেউ জানে? বাপ মায়ের নাম্বার দে। তখন স্পৃহা ওই ছেলের কথার মাঝে বলল, আমরা প্রেমিক প্রেমিকা না তো, আমরা দুজন স্বামী স্ত্রী। তখন তারা আমাদের কথা বিশ্বাস করল না। একজন বলে উঠল, ভাই এদের থেকে কিছু মজা নেওয়া যাক। ওদের দুজনকে চুমু খেতে বলেন। যদি স্বামী স্ত্রী হয় তাহলে এটা করতে সমস্যা হবে না। আরেকজন ওকে ধমক দিয়ে বলল, আরে বেটা চুপ কর, এটা কোনো পরীক্ষাই হতে পারে না। গবেষণা করে দেখা গেছে স্বামী স্ত্রীর থেকে প্রেমিক প্রেমিকা বেশি চুমু খায়। কাজেই এটা দিয়ে বোঝা যাবে না যে ওরা স্বামী স্ত্রী। ওদের জন্য অন্য একটা ব্যবস্থা আছে। তবে প্রথমে ওদের দুজনকে চুমু খেতে দেই, দেখি কিরকম পারফর্ম করতে পারো, পরে অন্য কিছু নিয়ে ভাবব। আমি স্পৃহার দিকে তাকিয়ে শুধু হাসছি। এ নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকেও নিজেকে সেভ করতে পারবে, অথচ কয়েকটা বখাটে ছেলের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারল না। বখাটে ছেলেগুলো আমার আর স্পৃহার দিকে চেয়ে আমাদের অনুভূতিটা বোঝার চেষ্টা করছিল। বুঝতে চাইছিল আসলেই কি আমরা হাজব্যান্ড ওয়াইফ নাকি। ওদের মধ্যে কেউ বিশ্বাস করতে পারছিল না যে আসলেই আমরা স্বামী স্ত্রী। কারণ আমার আর স্পৃহার দূরত্বটা তখনও কমেনি। এক ছেলে বলে উঠল, এরা দুজন স্বামী স্ত্রীও না, প্রেমিক প্রেমিকাও না। দেখেন না একজন আরেকজন থেকে কত দূরে দাঁড়িয়ে আছে। স্বামী স্ত্রী হলে তো একজন আরেকজনের পাশে খুব কাছাকাছি হাত ধরে দাঁড়িয়ে থাকত। ওই ছেলের কথাগুলো শুনে মুহূর্তের মধ্যেই স্পৃহা আমার খুব খুব কাছে চলে আসলো। আমার এই ছোট্ট জীবনে এতটা কাছে কেউ কখনো আসেনি, কোনো দিন না। কতটা কাছে এসেছিল সেটা হয়তো আমি পাঠকদেরকে বুঝাতে পারবো না। তবে জেনে রাখুন, এতটা কাছে এর আগে কেউ কারো কাছে আসেনি। আমি জানি অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। স্পৃহা যখন আমার খুব কাছে এসে আমার শরীরের সাথে তার নরম শরীরের স্পর্শ দিয়ে আমার হাত ধরে বলল,
কে বলেছে আমরা স্বামী স্ত্রী না? ওর সাথে আমার অভিমান হয়েছে তাই এমন করেছি। তখন বখাটে ছেলেদের দলপতি আমাদের দিকে তাকিয়ে বলল, যেহেতু আপনারা স্বামী স্ত্রী তাহলে আমরা যেটা বলছি ওটা করে ফেলুন, না হলে আমরা ভিন্ন কিছু করতে বাধ্য হব। আর সেই ভিন্ন কিছুটা আপনাদের জন্য কখনোই ভালো হবে না। বখাটে ছেলেদের দলপতির কথার জবাবে আমি চুপ করে থাকলেও স্পৃহা চুপ থাকল না। সে যে সাহসী একটা মেয়ে, তৃতীয় বিশ্বযুদ্ধে জয় লাভ করার ক্ষমতা রাখে। আর সেটা প্রমাণ করার জন্যই হয়তো সে বুক উঁচু করে লোকটার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এটা কি পাবলিক প্লেসে করার মতো কোনো জিনিস নাকি? এটা হলো পার্সোনাল জিনিস, এটা কেন সবার সামনে করতে হবে? তখন ছেলেটা বলল, এছাড়া আপনাদের উপায়ও নেই। যা করতে বলেছি সেটা করেন তাড়াতাড়ি। স্পৃহা যখন বুঝতে পারল এটা করা ছাড়া এখান থেকে বেঁচে ফেরা সম্ভব নয়, তখন সে দেরি না করে আমার অপবিত্র ঠোঁটে তার নরম ঠোঁটটা আলগোছে ছুঁয়ে দিল। তখন আমার খুব রাগ হলো। মনে হলো কোনো কিছু চেকে দেখার পর যখন সেটা খেতে ইচ্ছে করে, তখন যদি সেটা খেতে না পারি, তখন যতটা খারাপ লাগে আমারও ঠিক ততটাই খারাপ লাগলো। স্পৃহার এক সেকেন্ডের ছোট্ট একটা চুমুতে আমার ভিতর বাহিরে প্রকাণ্ড এক ভূমিকম্পের সৃষ্টি হলেও সেটা থামানোর জন্য স্পৃহার এক সেকেন্ডের চুমু যথেষ্ট ছিল না। এমন চুমু খাওয়া দেখে বখাটে ছেলেদের দলপতি হাসতে হাসতে বলল, হ্যালো হ্যালো ম্যাডাম, এটা কেমন চুমু? এটা যে কেউ যে কাউকে খেতে পারবে না, আছে কোনো ফিলিংস, না আছে কোনো কেমিস্ট্রি। এটা কোনো আদর্শ স্বামী স্ত্রীর চুম্বন হতে পারে না। এক জোড়া আদর্শ স্বামী স্ত্রীর চুম্বন হবে লোহা আর চুম্বকের মতো। লোহা আর চুম্বক যেমন একসাথে করলে কেউ কাউকে ছাড়তে চায় না, জোর করে টেনে টুনে ছাড়াতে হয়। স্বামী স্ত্রীর চুম্বনও ঠিক সেরকম হবে, তারা চুমু খেতেই থাকবে খেতেই থাকবে খেতেই থাকবে। কিন্তু আপনারা তো এক সেকেন্ডও দুজনের ঠোঁট একত্রে রাখেন নাই। কিভাবে নিজেদেরকে স্বামী স্ত্রী দাবি করেন? তখন স্পৃহা বলল, ভাই আসলে আমাদের নতুন বিয়ে হয়েছে তো তাই এমন। আর বিয়েটা দুই পরিবারের সম্মতিতে হয়েছে। প্রেম ট্রেম করার সুযোগ পাইনি, তাই চুমু টুমু খেয়ে প্র্যাকটিস করারও সুযোগ হয়নি আমাদের। তাই ধরতে গেলে এই কিস করাতে আমরা অনেকটা ব্যাকডেটেড। দুজনের একজনও এখনো ঠিকমতো চুমু খেতে পারি না। বাসর ঘরে পর্যন্ত আমরা চুমু খাইনি। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস না হলে আমার স্বামীকে জিজ্ঞেস করে দেখেন। আমি তো একটু চালাক, ও তো আরো বোকা। কত ভিডিও দেখলো চুমু খাওয়া নিয়ে, কিন্তু আফসোসের বিষয় হলো আমার বোকা স্বামীটা এখনো চুমু খাওয়া শিখল না। নাটক সিনেমায় যেভাবে একজন আরেকজনের ঠোঁটে চুমু খায়, বাস্তবে আসলে তেমনটা হয় না। বাস্তবতা ভিন্ন। নাটক সিনেমায় চুমু খেতে গেলে অমৃতের স্বাদ পাওয়া যায়, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। বাস্তবে সিগারেটের গন্ধ ছাড়া কিছু পাওয়া যায় না। স্পৃহার কথা শুনে আমার হাসি আটকে রাখতে বড় কষ্ট হচ্ছিল, তবুও আটকালাম। এই মেয়ে যে কি দিয়ে তৈরি আজ বুঝতে পারলাম। কিন্তু আমি তো জীবনে কোনোদিন সিগারেট মুখে দেইনি। তাহলে স্পৃহা আমার ঠোঁটে সিগারেটের গন্ধ পেল কিভাবে? এটা নিশ্চয়ই বিরোধী দলের চক্রান্ত। কিন্তু আমার তো কোনো বিরোধী দলই নাই। কে এই জঘন্য কাজটা করবে? নিশ্চয়ই স্পৃহার চালাকি এটা। আমি যখন এসব উদ্ভট চিন্তাভাবনা করছিলাম, ঠিক তখন বখাটে ছেলেদের দলপতি স্পৃহাকে ধমক দিয়ে বলল, ফাজলামো করেন আমাদের সাথে? আপনারা দুজন এখন দুজন দুজনকে চুমু খাবেন, ঘড়ি ধরে 2 মিনিট চুম্বন করবেন, না হলে আপনার স্বামীর বদলে অন্য কারো সাথে আপনাকে এই কাজটা করতে হবে। পরিস্থিতি ভয়াবহ দেখে স্পৃহা বুঝতে পারল, এখন যদি এটা আমরা না করি তাহলে হয়তো সত্যি সত্যি আমার বদলে অন্য কাউকে তার চুমু খেতে হবে। আমি স্পৃহার দিকেই তাকিয়েছিলাম। আমার চোখের পলক ফেলতেই স্পৃহা আমার কাছে এসে আমার ঠোঁটে তার নরম ঠোঁটটা ডুবিয়ে দেয়।
আমার তখন মনে হলো আমি কোন অমৃতের স্বাদ নিচ্ছি। এর থেকে মিষ্টি হয়তো জগতে আর কোনো কিছু নেই, থাকতে পারে না। স্পৃহার চুম্বনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমিও সব লজ্জা, অপমান, ভয়, সংকোচকে পেছনে ফেলে স্পৃহাকে শক্ত করে দুহাত দিয়ে নিজের কাছে টেনে নিয়ে আসি। আমিও তার ঠোঁটের ছোঁয়ায় হারিয়ে যায় এক স্বর্গ রাজ্যে। পুরো 2 মিনিট পর আমাদের চুম্বন পর্ব শেষ হলো। আমার পারফর্মটা ভালো না হলেও স্পৃহার পারফর্মটা বখাটে। ছেলেদেরকে তাক লাগিয়ে দিয়েছে, কেউ কেউ মাটিতে পড়ে সেন্সলেস হয়ে গিয়েছে, কেউ কেউ বেঁচে থেকেও মরে গিয়েছে। তারা মেনে নিয়েছে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না। আমি ভেবেছিলাম পরিচিত কাউকে ফোন করব, কিন্তু যখন দেখলাম স্পৃহাকে কাছে পাওয়ার একটা সুযোগ আছে, তাই সেটা হাতছাড়া করতে চাইনি। পরে ওই ছেলেগুলো কাউকে ফোন করা ছাড়াই আমাদেরকে ছেড়ে দেয়। আমি আর স্পৃহা ঘোরের মধ্যে বাসায় চলে আসলাম। 2 দিন হয়ে যায় আমি গোসল করি না, আমার ঠোঁট ভিজাই না, ঠিকমতো পানিও খাই না। কারণ স্পৃহার চুম্বনের ছোঁয়াটা আমি এত তাড়াতাড়ি ভুলতে চাই না। সেই যে ওই দিন বাসায় আসার পর কাঁথা গায়ে দিয়ে বিছানায় শুইছি আর উঠার নাম নাই। যতবার অনুভব করি ততবারই স্পৃহার ওই মারাত্মক চুম্বন করার দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে। বাসায় আসার পর যখন স্পৃহাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি এত সুন্দর করে চুমু খেতে পারেন, জানতাম না। জানলে হয়তো নিজের জীবনের বিনিময়ে হলেও আপনার কাছ থেকে একটা চুমু খেতাম। আমার এমন মজা করাটা স্পৃহা মেনে নিতে পারল না। রাগে কাঁপতে কাঁপতে বলল, আপনি এমন কেন? আপনি ওই ছেলেদেরকে কিছু বললেন না কেন? নিজের পরিচিত কাউকে ফোন করলেই তো পারতেন। তাহলে তো আমাদের এমন অবস্থায় পড়তে হতো না। আমি তখন স্পৃহার দিকে তাকিয়ে খুশি মনে বললাম, দেখুন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভাগ্য ভালো ছিল আমাদের শুধু চুমু খেতে বলছে। অনেক সময় এমন অবস্থায় দেখা যায় যে দুজনকে ফিজিক্যাল রিলেশনও করতে বলে। সেক্ষেত্রে আমরা অনেক বড় বাঁচা বেঁচে গেছি। আর ওরা ছিল 10 জন আর আমি একা। 2-1 জন না হলে হয় রিস্ক একটা নিতাম। আপনিই বলুন, অতগুলো মানুষের সাথে একা আর কি করতে পারতাম আমি? কিছুই করতে পারতাম না। তাই নীরব দর্শক হয়ে সবকিছু দেখেছি। তখন স্পৃহা একা একা কি যেন বলতে বলতে আমার সামনে থেকে চলে গেল। স্পৃহা বসে বসে কাঁদছিল নাকি হাসছিল বুঝতে পারছিলাম না। কাছে গিয়ে দেখলাম আসলেই সে কাঁদছে। তবে তার কান্নাটা আমার কাছে রিয়াল মনে হলো না, কেমন যেন ন্যাকা কান্না মনে হলো। জোর করে কান্না করছে সে, চোখ দিয়ে পানিও পড়ছে না। আমি তার মিথ্যা ফ্যাত কাদাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? তখন স্পৃহা তার ন্যাকা কান্না করতে করতে বলল, আমি হাসানকে কথা দিয়েছিলাম আমি তাকে আমার বিশুদ্ধ আমিটা উপহার দিব। আমার ঠোঁট শুধু তার ঠোঁটেরই স্পর্শ নিবে। কিন্তু আমি তার কথা রাখতে পারিনি। আমি তখন মনে মনে বললাম, বাল, তোমার থেকে হাসান আরও অনেক বেশি বিশুদ্ধ। তোমরা সবাই বিশুদ্ধ, খালি আমরাই অশুদ্ধ। আমি স্পৃহার কাছে গিয়ে বললাম, আমার কাছে একটা বুদ্ধি আছে। এটা করলে আপনি আগের মতো বিশুদ্ধ হয়ে যাবেন। তখন স্পৃহা বলল, কি বুদ্ধি? তখন আমি তার আরও কাছে এগিয়ে গিয়ে বললাম, ছোটবেলায় যখন ফুটবল খেলে ব্যথা পেতাম, তখন ওই ব্যথার মধ্যেই আবার ব্যথা দিতাম। মানে ফুটবল দিয়ে শট মারতাম ওই ব্যথার ওখানে। ব্যথা অটোমেটিক্যালি ভালো হয়ে যেত। ঠিক তেমনি আপনি যেই ঠোঁটে চুমু খেয়েছেন সেই ঠোঁটে আরেকবার চুমু খাবেন। আমি নিশ্চিত আপনি আগের মতোই পিওর বিশুদ্ধ হয়ে যাবেন। আমার কথা শুনে স্পৃহা আমার দিকে আগুন চোখে তাকালো। মনে হলো ওই চোখের আগুনে আমাকে পুড়িয়ে মারবে। অথচ অনেক আগেই আমি তার ওই মায়াবী চোখের ভিতরে নিজেকে হারিয়ে ফেলেছি। বের হওয়ার লোকেশন খুঁজে পাচ্ছি না বলে বের হতে পারছি না। পাঠকরা কেউ লোকেশন খুঁজে পেলে জানাবেন।
সত্যি বলতে আজকাল মানুষকে ভালো বুদ্ধি দিতে নেই। আমাকেই দেখুন না। স্পৃহাকে বিশুদ্ধ হওয়ার এত সুন্দর একটা বুদ্ধি দিলাম আর সে আমার ওপর রাগ করল। এজন্যই আমি কাউকে কখনো ভালো পরামর্শ দেই না। আস্তে আস্তে স্পৃহা ওই দিনটির কথা ভুলতে লাগলো, একসময় ভুলেও গেল। কিন্তু কেন জানি আমার ভোলা হলো না। কিছু কিছু মানুষ আছে যারা খুব সহজেই কোনো কিছু করে ফেলতে পারে, আবার খুব সহজেই সেটা ভুলেও যেতে পারে। কিন্তু আমি তেমন না। আমার একটা জিনিস মনে ধরে গেলে সেটা ভুলতে অনেকটা সময় লাগে, অনেকটা কষ্ট হয়। স্পৃহা আমার থেকে হয়তো বা আলাদা, তাই তার জিনিসটা ভুলতে তেমন কষ্ট হলো না। স্পৃহা যে আমাকে কখনো ভালোবাসেনি কিংবা আমার জন্য তার হৃদয়ে কখনো ভালোবাসার বীজ বপন হয়নি, সেটা খুব ভালো করেই আমি বুঝতে পারি। আর হলেও সেটা ক্ষণিকের জন্য। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কোন মানুষের প্রতি কি কখনো ক্ষণিকের জন্য নিজের হৃদয় মন্দিরে ভালোবাসার জন্ম নিতে পারে? হয়তো পারে না, কিংবা পারে না। স্পৃহা কি আমাকে ক্ষণিকের জন্য ভালোবেসেছিল, যার জন্যই অমন করে আমাকে আদর দিয়েছিল? তার ভালোবাসাটা সবসময় ওই হাসানের জন্য। আমি তার কেউ না, এমনটাই মনে হয়েছে এতদিনে। হঠাৎ করেই একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়ি, বাঁচব না মনে হয় এরকম অবস্থা হয় আমার। জ্বরে গা পুড়ে যাচ্ছিল, গরমের মাঝেও প্রচণ্ড শীত অনুভব করছিলাম। তখন স্পৃহা আমার অনেক যত্ন নিয়েছিল। টানা 5 দিন আমি বিছানায় পড়েছিলাম। এই 5 দিন স্পৃহা সবসময় আমার পাশে ছিল। আমার মনে হয়েছে এবার বুঝি স্পৃহা আমাকে ভালোবাসা শুরু করেছে। আমাকে এমন অবস্থায় দেখে তার ভিতরটা কাঁদে। কারো জন্য যদি কারো ভিতরটা কেঁদে উঠে, তাহলে কি সে তাকে ভালোবাসে না? আমাকে সুস্থ করে তোলার জন্য স্পৃহা দিনরাত আমার সেবা যত্ন করে। এই কারণেই আমি অনেকবার স্পৃহার অনেকটা কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। আমার অবস্থা এমন হয়েছিল যে নিজ হাতে পানি খাওয়ার মতো শক্তিটুকুও ছিল না। একসময় মনে হয়েছে আমি আর বাঁচব না, কিন্তু স্পৃহা আমাকে মরতে দেয়নি। সামান্য জ্বরও যে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, সেটাতে আমার বিশ্বাসে ছিল না কোনোদিন। কিন্তু এখন বিশ্বাস না করে উপায় নেই। কারণ আমি এই জ্বরের কারণেই মরতে বসেছিলাম। একবার ভাবলাম বাসায় জানাই আমি খুব অসুস্থ। আবার মনে হলো বাবা মা আমার এমন অবস্থার কথা জানতে পারলে আমার কাছে চলে আসবে। তখন তো তারা স্পৃহাকে দেখে ফেলবে। ভাববে আমি তাদেরকে না জানিয়েই বিয়ে করে ফেলেছি। কিংবা কপাল খারাপ থাকলে এটাও ভাবতে পারে আমি মেয়ে নিয়ে আলাদা বাসায় থাকছি, ফুর্তি করে বেড়াচ্ছি। বাবা মা হলেও তো তারা মানুষ। আর মানুষ যা দেখে তাই বিশ্বাস করে, অন্তত সত্য মিথ্যা পরখ করার আগ পর্যন্ত। কিন্তু ততদিনে নির্দোষ মানুষটাকে ভুক্তভোগী ঠিকই হতে হয়, যেমনটা একবার আমি হয়েছিলাম। কাজেই অবস্থা অনেক খারাপ হলেও আমি বাবা মা কিংবা আমার বোনকে আমার এমন মারাত্মক অসুস্থ হওয়ার খবরটা জানালাম না। প্রায় 14 দিন পর আমি পুরোপুরি সুস্থ হলাম। আমার অসুস্থতা যে স্পৃহা আর আমাকে আগের থেকে অনেকটা ক্লোজ হতে সাহায্য করছে, সেটা আমি বুঝতে পারি। একদিন রাতে দেখলাম স্পৃহা কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি খুব স্পষ্ট শুনতে পেলাম সে কাকে যেন বলছে। আমি আসলে হাসানকে ভালোবাসি নাকি ওকে ভালোবাসি, আমি অনেকটা কনফিউজড। ওর সাথে আমার সময় কাটাতে অনেক ভালো লাগে। ওর সাথে থাকলে আমার মন হয় না আমি খারাপ থাকি। আমি হাসানের সাথে কোথাও একা যেতে সাহস পাই না, আর ইচ্ছেও হয় না। কিন্তু ওর সাথে ঠিকই আমি যে কোনো জায়গায় যাওয়ার সাহস পাই। ও যখন আমার পাশে থাকে তখন আমি হাসানকে খুব একটা মনে করতে পারি না, কিন্তু হাসানের সাথে থাকলে ঠিকই ওকে আমার মনে পড়ে। ও যেদিন আমাকে আর হাসানকে রেখে চলে আসলো, সেদিন সারাদিন আমি হাসানের সাথে থেকে ওকে খুব মিস করেছি। মনে হয়েছে ও আমার সাথে থাকলে কতই না ভালো লাগতো, অথচ হাসান আমাকে সেদিন কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরিয়ে দেখালো, আমার মন ভরল না।
এত কিছুর পরেও মনে হয় আমি যদি হাসানকে ভালো না বাসি তাহলে আমি প্রতারক হব, বেঈমান হব। একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কাউকে ভালোবেসার মতো অপরাধ করেছি আমি। আমার ওর সাথে থাকতে ভালো লাগে, ওকে আমি ভালোবাসি কিনা সেটা বুঝতে পারি না, এমন কেন হয় আমার সাথে? আমি কেন বুঝতে পারি না? আচ্ছা, এমন কি কারো সাথে হয়? একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কারো প্রতি ভালো লাগা, ভালোবাসার সৃষ্টি হয়। এটা তো অন্যায়। আমি কি সেই অন্যায়টাই করছি না? হাসানকে আমি কথা দিয়েছি সবসময় ওর পাশে থাকবো, আমি কখনো ছেড়ে যাব না। আর এখন আমার অন্য একটা মানুষের সাথে থাকতে ভালো লাগে। আমি তো ভালোবাসার মানুষের কাছে কখনোই একজন প্রতারক প্রেমিকা হিসেবে বেঁচে থাকতে চাই না। আমি আমার ভালোবাসার মানুষের বিশ্বাসটা ধরে রাখতে চাই। হাসান আমাকে অনেক বিশ্বাস করে বলেই একটা ছেলের সাথে এক ছাদের নিচে এক বাসায় আমাকে থাকতে দিয়েছে। আর আমি কিনা তার বিশ্বাসটাই ভাঙতে শুরু করেছি। আমি স্পৃহার মুখ থেকে নিজের সম্পর্কে এমন কথা শুনে খুব অবাক হলাম না। কারণ এই কয়েকদিনে স্পৃহাকে দেখে বিষয়টা আমি একটু হলেও বুঝতে পেরেছি। সে আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। ওই দিন হাসান না আসার কারণে আমাদের দুজনকে কি একটা অবস্থায় না পড়তে হয়েছিল। যদিও অবস্থাটা আমার জন্য খারাপ ছিল না। আমি মনে প্রাণে চেয়েছিলাম এমন কিছু হোক। পরে যখন হাসান স্পৃহাকে বলেছিল তার একটা কাজ ছিল, সে কারণেই আটকে গিয়েছিল, তাই আসতে পারেনি, তখন স্পৃহা বিষয়টা চেপে গিয়েছিল। সে হাসানকে একবারের জন্যও জিজ্ঞেস করেনি কেন সে ফোন করে জানায়নি সে আসতে পারবে না। কিন্তু স্পৃহা তেমন কিছু হাসানকে বলেনি। খুব সাধারণভাবেই নিয়েছে স্পৃহা বিষয়টাকে। অথচ সে হাসানের ওপর অনেক রাগ করতে পারত, অনেক অভিমান করতে পারত। কিন্তু এসবের কোনো কিছুই সে করেনি। এসব কি প্রমাণ করে না স্পৃহা আমার প্রতি একটু হলেও দুর্বল? আমি যদি একটু বেশি আশা করি তাহলে হয়তো স্পৃহা আমাকে ভালোবাসে। ভালোবাসার মানুষের কাছ থেকে প্রত্যাশা একটু বেশি থাকে। আর আমি যদি ভুল না ভাবি তাহলে এই কয়েকটা দিনের ব্যবধানে স্পৃহা নামক সুন্দর মনের মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি স্পৃহার সব কথায় শুনলাম, কিন্তু অপর পাশের মানুষটা আসলে কে সেটা আজ করতে পারলাম না। অবনী নয় তো আবার? এমন না তো গোপনে গোপনে আমার বিষয়টা স্পৃহা অবনীর সাথে অনেক আগেই শেয়ার করেছে। অবনী ছাড়া সে আর কার সাথে কথা বলবে? আমার জানামতে তো তার এসব কথা বলার মতো অবনী ছাড়া আর কেউ নাই। আমার ধারণা ভুলও হতে পারে। অবনী ছাড়া অন্য কোনো বন্ধু কিংবা বান্ধবীর সাথেও কথা বলতে পারে সে। কারণ সুন্দরী মেয়েদের বন্ধু বান্ধবীর অভাব হয় না। তবে স্পৃহার তেমন কোন বন্ধু বান্ধবীকে আমার চোখে পড়েনি কখনো। সে কারণেই হয়তো মনে হলো সে অবনীর সাথেই কথা বলছে। আমার অনেক সময় স্পৃহার ওপর অনেক রাগ হয়। এত ভালোবাসার পরেও কেন সে আমার ভালোবাসাটা বুঝতে পারে না? আমি আর আমার সৃষ্টিকর্তা জানে আমার ভালোবাসার মাঝে কোন ফাঁক নেই, শুধু স্পৃহা জানে না। আমি তাকে কখনো জানাতেও চাই না। সে যদি আমাকে কখনো সত্যিই ভালোবাসে তাহলে সে আমার ভিতরটাকে উপলব্ধি করবে, আমার কাছে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করবে। আমি তার চোখের জল মুছে দিয়ে তার কপালে আলতো করে একটা চুমু এঁকে দিব। আমি জানি না এমন কোনো দিন আমার জীবনে আসবে কি না, তবে সত্য এটাই, আমি এমন একটা দিনের জন্য প্রতিনিয়ত অপেক্ষা করি। আমি বুঝতে পারি না কেন সে আমাকে রেখে হাসানের কাছে যেতে চায়। আবার যখন আমি নিজেকে স্পৃহার জায়গায় নিয়ে ভাবি তখন মনে হয় স্পৃহার কোন ভুল নেই। কারণ আমার আগে সে হাসানকে ভালোবেসেছে। আর সবচেয়ে বড় কথা, হাসান সম্পর্কে সে এখনো অনেক ভালোই জানে, খারাপটা এখনো জানতে পারেনি। তাহলে সে আমাকে রেখে হাসানকে ভালোবাসলে দোষটা কোথায়? আমি তো কোনো দোষ দেখি না। আমার ধারণা ভুল হলো না। পরের দিন সকালে পেরিয়ে বিকেলবেলা আমি বুঝতে পারলাম রাতে স্পৃহা অবনীর সাথেই কথা বলছিল। যখন এটা জানতে পারলাম তখন একটু ভয় হলো আমার।
এমন তো না, অবনী আমার বিষয়টা অনেক আগে থেকেই জানে। স্পৃহা তাকে অনেক আগেই জানিয়েছে আমার কথা। সেজন্যই কি অবনীর মায়ের মৃত্যুর দিন স্পৃহা আর আমাকে একসাথে দেখে খুব একটা সারপ্রাইজড হয়নি অবনী। রাতে স্পৃহাকে যতটা আপোসেট দেখছিলাম এখন ততটা মনে হচ্ছে না, অনেকটা স্বতঃস্ফূর্তই মনে হচ্ছে তাকে। স্পৃহা যখন আমাকে বলল অবনীর বিয়ে ঠিক হয়েছে, 2 দিন পর বিয়ে আমাদেরকে যেতে বলেছে, ছেলে ডাক্তার, ওর বাবা চলে যাওয়ার আগে ওর বিয়েটা দিয়ে যেতে চান, ওর বাবা চাচ্ছে না অবনী একা একা থেকে একাকিত্বের যন্ত্রণা ভোগ করুক, তাই এত তাড়াতাড়ি বিয়ে হচ্ছে ওর। অবনীর বিয়ের কথা শুনে অনেক ভালো লাগলো। আমি ভেবেছিলাম সে আমার জন্য এত ফোন করত, কিন্তু না, সে তার মায়ের জন্য আমাকে এত অনুরোধ করত। অনেক আগে অবনী আমাকে ভালোবাসতে চাইলেও এখন চায় না। এর থেকে ভালো লাগা আর কি হতে পারে আমার জন্য। আমিও যে চাই মা হারা মেয়েটা কারো ভালোবাসার মন্দিরে দেবী হয়ে বেঁচে থাকুক। অবনী কি তাহলে স্পৃহাকে আমার কথা বলেছে? হয়তো বলেনি, কারণ নিজের মায়ের সম্পর্কে তো আর কেউ ইচ্ছে করে কারো কাছে খারাপ কিছু বলতে যাবে না। সবসময় নিজের আপনজনদের অপরাধগুলো আমরা সবার কাছ থেকে লুকাতে চাই, কাউকে বুঝতে দিতে চাই না তাদের কুকর্মগুলো। যদিও আমার ক্ষেত্রে এমনটা হয়নি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয়। আমি যখন স্পৃহাকে বললাম আমাদের এই বিয়েতে যাওয়া উচিত হবে না, ওখানে তো আপনার ফ্যামিলির সবাই আসবে, আমাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কাজেই আপনি অবনীকে না বলে দিন, তখন স্পৃহা কিছুটা লাজুক হেসে বলল, আরে না, তেমন কিছু হবে না। অবনী আমার খুব কাছের কেউ না, অনেক দূরের একজন। তবে ওর সাথে আমার সম্পর্কটা অনেক আগে থেকেই ভালো, ও আমার সম্পর্কে সব জানে, বাট কখনো আমার বাসায় বলেনি। আর অবনীর বাবা বিয়েটা খুব যে অনুষ্ঠান করে দিচ্ছে তাও না, খুব আপনজন ছাড়া কাউকে ইনভাইট করবে না, আমার পরিবারের কেউ আসার কোনো সম্ভাবনা নেই। এমনটা হলে অবনী আমাকে বিয়েতে যেতে বলতো না, কাজেই আমাদের কোনো সমস্যা হবে না। আপনাকেও যেতে হবে আমার সাথে, অবনী আপনাকেও যেতে বলছে। স্পৃহার সাথে বিকেলে কথা হলো, তার কাছ থেকেই জানতে পারলাম অবনীর এক ডাক্তার ছেলের সাথে বিয়ে। তখন পর্যন্ত জানতাম না আমি এই ছেলেটাকে, কার সাথে অবনীর বিয়ে। রাতে যখন রাশেদ ফোন করে তার বিয়ের কথা জানালো, তখন আর বুঝতে বাকি রইল না অবনীর সাথেই রাশেদের বিয়ে ঠিক হয়েছে। বিয়েটা হুট করেই ঠিক হয়ে গেছে, তাই আমাকে জানাতে দেরি করেছে। রাশেদকে আমি যতটুকু চিনি জানি ছেলে হিসেবে অনেক ভালো, সেক্ষেত্রে অবনীর জন্য ভালোই হয়েছে। একটা মেয়েকে ভালো রাখার মতো সবকিছুই রাশেদের মাঝে রয়েছে। 2 দিন পর আমি স্পৃহাকে নিয়ে অবনীর বিয়েতে গেলাম। স্পৃহা যেভাবে বলেছিল বিয়েতে খুব বেশি মানুষ দাওয়াত দেওয়া হবে না, আসলে বিষয়টা তেমন না। আমরা ছাড়াও অনেক মানুষ এসেছে। কেন জানি মনে হতে লাগলো স্পৃহার বাবা মাও হয়তো বিয়েতে এসেছে। আজকে আর আমাদের রেহাই নেই। তবে তারা আসেনি। আসলে আমার জন্য ভালোই হতো, তবে আমার ভালোটা কেন জানি হয় না। অবনীকে বউ সাজে খুব ভালো লাগছে না আমার কাছে, তবে খারাপও লাগছে না। সব মেয়েকে বউ হিসেবে ভালো লাগে না, কিন্তু এই মেয়েটাকে লাগার কথা ছিল, তবে লাগছে না। এমনিতেই যতটা সুন্দর লাগে আজকে বউ সাজার পর ততটা সুন্দর লাগছে না। স্পৃহার ক্ষেত্রে বিষয়টা তেমন না। স্পৃহাকে যেদিন প্রথম বউ সাজে দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম এটাই এই মেয়ের সর্বোচ্চ ভালো লাগার মতো রূপ। এর থেকে ভালো লাগার মতো রূপ তার আর হতে পারে না। স্পৃহাকে বউ সাজলে যতটা সুন্দর লাগে অবনীকে ততটা লাগছে না, তবে সুন্দর লাগছে। কোনোরকম ঝামেলা ছাড়াই বিয়েটা হয়ে গেল। আমাদেরও কোনো সমস্যায় পড়তে হলো না। বিয়ে শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। বাসর ঘর সাজালাম আমি আর স্পৃহা দুজন মিলে।
স্পৃহা খুব সুন্দর করে বাসর সাজিয়েছে, এতটা সুন্দর করে হয়তো তার নিজের বাসর কেউ সাজায়নি। সবসময় দেখে এসেছি বাসরটা সাধারণত ছেলেদের বাড়িতেই হয়। মেয়ের বাড়ি থেকে মেয়েকে নিয়ে যাবে, তারপর ছেলের বাড়িতে বাসর সাজানো হবে। কিন্তু এখানে ব্যাপারটা ভিন্ন। রাশেদের তেমন আপন বলতে কেউ না থাকায় বাসরটা অবনীদের বাসাতেই করতে হচ্ছে, যেমনটা আমাকে করতে হয়েছিল। যদিও আমার ওটাকে বাসর বলা চলে না, কেননা বাসর রাতে যা যা করে মানুষ তার কিছুই আমরা করিনি। রাত প্রায় 12টা পার হয়ে গিয়েছে। অবনী আর রাশেদকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আসার পর অবনীর বাবা আমাদের থাকার ব্যবস্থা করলেন ছোট্ট একটা রুমে। কারণ তিনিও জেনে গিয়েছেন আমরা স্বামী স্ত্রী। তবে এটা জানেন না যে আমরা শুধু নামে স্বামী স্ত্রী, কোনো কাজের না। স্পৃহার সাথে বিয়ের পর এই প্রথম এক বিছানায় ঘুমাতে হচ্ছে আমাদেরকে। বাসর রাতে পালিয়ে আসার পর সবসময় আলাদা বিছানাতেই আমরা ঘুমিয়েছি, কিন্তু আজ সেই সুযোগ নেই। রুমটাও খুব ছোট, নিচে ঘুমানোর মতো তেমন কোনো জায়গা নেই। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই বিছানা দেখার সাথে সাথে নিজের গায়ে লিয়ে দেই। ঠিক তখনই স্পৃহা বলে উঠে, আমরা কি এখানে একসাথে ঘুমাবো? আমি শুয়ে থাকা অবস্থাতেই বললাম, তাছাড়া আর তো কোনো উপায় নেই। তখন স্পৃহা কপাল কুঁচকে বিছানার দিকে আগাতে আগাতে বলল, উপায় থাকবে না কেন? নিচে তো একটু জায়গা আছে, ওখানে ঘুমান আপনি, আমি ওপরে ঘুমাই। স্পৃহার এমন কথা শুনে একটুও অবাক হলাম না, কারণ এই মেয়েটা এমনই, সবসময় নিজের বুঝে খুব স্বার্থপর একটা মেয়ে। আমি তখন বিছানা থেকে উঠে বসে পড়লাম আর বললাম, আমি কেন নিচে ঘুমাবো? শুধু শুধু কেন মশার কামড় খাবো? এমন না তো যে নিচে ঘুমালে আমার অনেক লাভ, কিংবা না ঘুমালে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন স্পৃহা মন খারাপ করে বলল, আমি একটা মেয়ে, আর একটা মেয়েকে সেফ রাখার দায়িত্ব আপনার। পুরুষরা চাইলে অনেক কিছুই পারে যা মেয়েরা পারে না। আমার নিচে ঘুমালে ঘুম আসবে না। প্লিজ আপনি নিচে ঘুমান আমার জন্য হলেও। আমি কোনো ভাবান্তর না করে স্পৃহার দিকে তাকিয়ে বললাম, মেয়েরা সব কাজই পারে, দেখেন না সমান অধিকার দাবি করে। তাই ছেলেরা যে কাজ পারবে ওটা তো মেয়েদেরকেও পারতে হবে। আর আমি কেন আপনার কথায় নিচে ঘুমাবো? আপনি তো আমার কেউ না। মানুষ তার আপন মানুষের জন্য সব কষ্ট সহ্য করতে পারে, সবকিছু সয়ে যেতে পারে। আপনি তো আমার আপন কেউ না, তাহলে আমি কেন আপনার জন্য এসব করতে যাব? তাহলে কে হন আপনি আমার? মনের ভিতর অনেক অনেক অভিমান নিয়ে কথাগুলো বললাম আমি। আমারও ইচ্ছে করছিল তুলতুলে নরম বিছানাতেই ঘুমাক মেয়েটা। এরকম ফুলের ন্যায় কোমল একটা মেয়েকে কংক্রিটের শক্ত ফ্লোরে ঘুমাতে দিতে পারি না আমি। কিন্তু ওই যে অভিমান বড্ড খারাপ জিনিস। কেউ বুঝতে চায়, কেউ বা চায় না। স্পৃহাও আমার অভিমান ভরা কথাগুলো বুঝতে পারল কিনা বুঝতে পারলাম না। তবে সেও অনেকটা মন খারাপ করে অভিমানী কণ্ঠে আমাকে বলল, আমি আপনার বউ হই, আর নিজের বউয়ের জন্য এটা করা আপনার কর্তব্য। এই কথা শুনে আমার অনেক রাগ হল। ইচ্ছে করছিল স্পৃহাকে গালি দেই, বকা দেই, কিন্তু সেটা করতে পারলাম না। আমি রাগে গড়গড় করতে করতে বললাম, কিসের বউ আপনি আমার? বউ মানে বোঝেন, প্রয়োজনের সময় জামাই মানবেন, আর যখন প্রয়োজন থাকবে না তখন মানবেন না। বাহ, আপনাকে তো নিজের ভালো বোঝার জন্য নোবেল দেওয়া উচিত। কখনো বউয়ের মতো আচরণ করেছেন আমার সাথে? স্বামী স্ত্রীর মধ্যে যা হয় তেমন কিছু কি ভুলেও আমাদের মধ্যে হয়েছে? হয়নি। তাহলে কেন আপনি ওই সম্পর্কের কথাটা তুলছেন যেটার অস্তিত্ব শুধু কাগজে কলমেই রয়েছে, বাস্তবে না? কয়দিন পরে তো ঠিকই ওই হাসানের কাছে চলে যাবেন। উনি হবে আপনার স্বামী, আপনার কলিজা, আপনার আত্মার আত্মা। আর আমি হব পর। আমি তো শুধু আপনার প্রয়োজনের স্বামী।
ভালোবাসার স্বামী তো হবে অন্য কেউ। আমাকে আপনি এসব বলবেন না, কখনো না। কথাগুলো বলতে বলতে কখন যে চোখের এক কোণে জল চলে আসলো বুঝতেই পারলাম না। তবে স্পৃহা আমার চোখের জলটা দেখতে পারল না। আমি তাকে দেখাতেও চাই না যে ভালোবাসার সে এমনিতেই বাসবে, কোনো কিছু দেখে নয়। চোখের জল দেখে আজকাল আর কেউ ভালোবাসে না। ভালোবাসে মুখের হাসি দেখে, আর সত্য হলো এটা, আমি হাসতে পারি না। স্পৃহা আমার কথাগুলো শুনে যে প্রচণ্ড কষ্ট পেয়েছে সেটা আমি বুঝলাম, কিন্তু আমার কিছু করার নেই। কারণ এমন কষ্ট আমি অনেক দিন থেকেই পেয়ে আসছি। যে মানুষগুলোকে কখনো কাঁদাতে চাইনি, দুঃখ দিতে চাইনি, সে মানুষগুলোই আমাকে তিলে তিলে কষ্টের আগুনে পুড়িয়েছে। আমিও পোড়াতে জানি, আমিও কষ্ট দিতে জানি। স্পৃহা আমাকে অনেক কষ্ট দিয়েছে। অথচ চাইলে সে একটু ভালোবাসাও দিতে পারত, কিন্তু দেয়নি। সে তার প্রেমিকের বিশ্বাস অর্জন করা নিয়ে ব্যস্ত। আমিও আগের থেকে নিজেকে বদলে নিয়েছি যখন দেখেছি আমার এমন সরাসরি ভালোবাসার বিপরীতে স্পৃহার কোনো পরিবর্তন হয়নি। আমি আর কারো জন্য মায়া কান্না কাঁদতে চাই না, কারো জন্য বাঁচতে চাই না। যদি বাঁচতে হয় নিজের জন্যই বাঁচব। এই পৃথিবীর মানুষগুলো বড় স্বার্থপর। তারা ভালোবাসার মানুষগুলোকে বুঝতে চায় না। আমার কথা শুনে স্পৃহা একটা বালিশ নিয়ে নিচে ঘুমিয়ে যায়। আমিও তাকে না বলি না। আমার মন খারাপের মাত্রাটা আরও বাড়তে। আমিও দেখতে চাই মাত্রাটা কত তীব্রতর হতে পারে। ভেবেছিলাম স্পৃহাকে সব বলবো, বলবো হাসান ছেলে হিসেবে ভালো না, তার চরিত্রে সমস্যা আছে। কিন্তু এখন আর বলবো না। ভালোবাসার মানুষকে অনেক বেশি ভালোবাসার পরেও যখন তার কাছ থেকে অবহেলা ছাড়া আর কিছু পাওয়া যায় না, তখন আগের মতো সেই স্বার্থহীন ভালোবাসাটা আর থাকে না। আমার ক্ষেত্রেও তেমনই হয়েছে। জ্বর হওয়াতে সে আমার সেবা যত্ন করেছিল তার প্রয়োজনেই। কারণ তখনও আমাকে তার দরকার ছিল। অথচ আমি ভেবেছিলাম ভালোবেসে এসব করেছে সে, কিন্তু না, সে আমাকে ভিতর থেকে কখনো ভালোবাসতে পারেনি। তার ভিতরটা অন্য কাউকে চায়, আমাকে চায় না। সকালে ঘুম থেকে উঠে দেখি স্পৃহা নেই। বুঝলাম রাতে সে ঘুমাতে পারেনি। বাহিরে গিয়ে দেখলাম বারান্দায় একটা চেয়ারে বসে আছে। কাছে যেতেই তার দিকে তাকিয়ে বুঝলাম কাল রাতে অনেক কষ্ট সহ্য করেছে। মশার কামড়ে ফর্সা গাল দুটো লাল হয়ে ফুলে গিয়েছে। আমি তার কাছে গেলেও সে আমার সাথে কোনো কথা বলল না। 2 দিন পর আমরা বিয়ে বাড়ি থেকে চলে আসলাম। স্পৃহার সাথে সম্পর্কটা আবার আগের মতো হতে লাগল। পাশাপাশি রুমে থাকলেও খুব একটা কথা হয় না। আমি বুঝতে পারি ওই দিন রাতে সে অনেক রাগ করেছে, অনেক অভিমান করেছে আমার ওপর। সেই অভিমানটা হয়তো তাকে আমার থেকে দূরে সরে যেতে সাহায্য করছে। কারণ অভিমানও মানুষকে দূরে ঠেলে দিতে পারে, পর করতে পারে। আমারও ইচ্ছে নেই তার অভিমানটা ভাঙানোর। কারণ অভিমান ভাঙানোর জন্য একটা অধিকার থাকা দরকার। সেই অধিকারটা সে আমাকে কখনো দেয় নাই। 1 মাস পরের কথা। স্পৃহা একদিন আমার রুমে এসে আমাকে বলল, কাল আমি চলে যাচ্ছি। হাসান আমার জন্য অপেক্ষা করবে বলেছে। আমি সবসময়ের জন্য তার কাছে চলে যাচ্ছি। আপনার সাথে অনেক দিন ছিলাম আমি। আপনি আমার কাছে অনেক পাওনা আছেন। আপনি না থাকলে হয়তো এই পথটা আমি পাড়ি দিতে পারতাম না। আপনার আমার পেছনে যত টাকা খরচ হয়েছে আমি সব দিয়ে দিব। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি, সেগুলোর জন্যও দুঃখিত। অনেক সময় আপনাকে অনেক আপন মনে হয়েছে, ভালোবাসি বলেও মনে হয়েছে। এখনো কেন জানি মনে হয় আপনি আমার অনেক আপন কেউ। কিন্তু বাস্তবতা তো ভিন্ন জিনিস। আপনার সাথে বিয়েটা ছিল একটা দুর্ঘটনা। আমি জানি না আমি কি করছি, ভুল করছি না সঠিক করছি সেটাও জানি না। তবে আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব, মনে রাখব।
আমিনুল নামে একজন মানুষ ছিল, যে মানুষটার সাথে এতটা দিন একসাথে থাকার পরেও কখনো আমার দিকে কখনো খারাপ চোখে তাকায়নি। বিয়ে করা বউ হওয়ার পরেও কখনো স্বামীর দাবি নিয়ে আমার ওপর অধিকার দেখাতে আসেনি। আপনি সত্যি অসাধারণ একজন মানুষ। আপনি কি আমার শেষ একটা অনুরোধ রাখবেন? স্পৃহার দিকে তাকিয়ে বললাম। মেয়েরা অসাধারণ মানুষ আমি। তারপর আমি কিছু বলি না, অবাক চোখে স্পৃহার দিকে তাকিয়ে থাকি। ভাবতে থাকি আমি মানুষটা কতটা অবহেলার পাত্র। জীবনে কমবেশি সবার কাছেই অবহেলার শিকার হয়েছি আমি। বাবা মা বোন বন্ধু বান্ধবী ভালোবাসার মানুষ সবাই আমাকে কোনো না কোনো কারণে অবহেলা করেছে। কারো ক্ষেত্রে হয়তো আমাকে অবহেলা করার কোনো কারণ ছিল, কারো ক্ষেত্রে হয়তো ছিল না, তবে করেছে সবাই। স্পৃহাকে দেখে আমার ওই কথাটা মনে হচ্ছে। আমিনুর রহমান একটা গল্পে বলেছিলেন, যে চলে যেতে চায় তাকে যেতে দিন, এটাই আপনার জন্য ভালো। আপনি তাকে ভালোবেসে ভালো রাখার দায়িত্ব নিতে চেয়েছিলেন, কিন্তু সে বিশ্বাস করে আপনার থেকে অন্য কেউ তাকে ভালো রাখবে। কি দরকার যে মানুষগুলো থাকতে চায় না তাদেরকে রেখে দেওয়ার বৃথা চেষ্টা করার? যে আপনাকে সত্যিই ভালোবাসে, কোনো না কোনো কারণ দেখিয়ে সে আপনার কাছে থেকে যাবে, আর যে ভালোবাসে না কিংবা ভালোবাসার মতো অভিনয় করে নিজের প্রয়োজনে, সে আপনাকে ছেড়ে যাওয়ার জন্য কারণ খুঁজবে, থেকে যাওয়ার জন্য না। আমি যখন কিছু বললাম না তখন আবার স্পৃহা আমাকে বলল, ওর ট্রান্সফারটা হয়নি। কাল স্টেশনে আসবে আমাকে নেওয়ার জন্য, আমাকে ওখানে থাকতে বলেছে, একা তো আর এত কিছু নিয়ে যাওয়া সম্ভব না। তাই বলছিলাম আপনি যদি একটু সাহায্য করতেন। আমি স্পৃহার দিকে তাকিয়ে হাসি। স্পৃহা আমার হাসির কারণটা বুঝতে পারে না। আমি স্পৃহাকে বললাম, এতদিন যখন আপনার প্রয়োজনে এসেছি, শেষবেলায় এসেও আপনাকে সাহায্য করব। আমি আপনার মতো না। আর হ্যাঁ, টাকার কথা বললেন তো, যতটা ছোট মনের মানুষ ভাবেন আসলে ততটা ছোট মনের মানুষ আমি না। আমার যদি আপনার কাছ থেকে টাকাগুলো ফেরত নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে কখন খরচই করতাম না। কথাগুলো বলে আমি আমার রুমে চলে যাই। সারারাত মন খারাপ করে শুয়ে থাকি। কালকে স্পৃহা আমাকে ছেড়ে চলে যাবে এটা মানতে কষ্ট হচ্ছে। কাল থেকে আবার আমি একা হয়ে যাব। স্পৃহাকে হাসানের কাছে রেখে আমি আমার বাবা মায়ের কাছে চলে যাব। স্পৃহারও কি আমার মতো মন খারাপ? কারণ সেও তো আমার সাথে অনেক দিন ছিল। তার কিছুটা মন খারাপ তো আমি দাবি করতেই পারি। রাতে ভালো করে ঘুম হয়নি, যার কারণে অনেকটা বেলা করে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখলাম স্পৃহা সবকিছু রেডি করে ফেলেছে। বুঝলাম হাসানের কাছে যাওয়ার জন্য ওর খুব তাড়া। আমি স্পৃহার দিকে তাকাতেই জাস্ট স্তব্ধ হয়ে গেলাম। আজকে জীবনে সবচেয়ে সুন্দর করে সেজেছে সে। এর আগে কখনো আমি তাকে এত সুন্দর করে সাজতেন দেখিনি। এত সুন্দর করে সাজার কারণ কি হাসান? অথচ আমার জন্য কখনো এভাবে সাজেনি সে। তারপরেও আমি নির্লজ্জের মতো তাকে ভালোবাসতে চেয়েছি। না, আর না, অনেক হয়েছে। আমি তাকে কখনো আর নিজের করে নিব না। সে যদি হাসানের কাছ থেকে চলে আসে তবুও আমি তাকে ফিরিয়ে দিব। সে আমার ভিতরটাকে অনেক জ্বালিয়েছে। আমি তো এত জ্বলতে চাইনি, আমি শুধু একটু ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে জ্বালিয়েছে। সকাল 10টার সময় আমি আর স্পৃহা রেল স্টেশনের উদ্দেশ্য রওনা হলাম। হাসান নাকি 12টার সময় আসবে। স্টেশনটা আমাদের এখান থেকে কিছুটা দূরেই। স্পৃহা একটু আগেই রওনা দিয়েছে। আমি স্পৃহার দিকে তাকাচ্ছি না। ওই চেহারাটা আমাকে ভুলে যেতে হবে, কখনো চাইলেও আমি আর দেখতে পারবো না। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমাদের যেতে অনেক সময় লাগলো। 12টার ওপরে বেজে গেল। আমি হাসানের সাথে দেখা করলাম না। দূর থেকেই স্পৃহাকে রেখে চলে আসলাম। স্পৃহা হাসানকে গিয়ে জড়িয়ে ধরবে, এটা আমি সহ্য করতে পারবো না।
এমন দৃশ্য আমার চোখের জন্য ক্ষতিকর। তাই স্পৃহাকে স্টেশনে পৌঁছে দিয়েই আমি বাসায় চলে আসব বলে ঠিক করি। আমি বাসায় চলে আসলাম। স্পৃহা নামের মানুষটাকে ভুলে সব গোছগাছ করতে শুরু করলাম। বাবা মাকে বলেছিলাম আমার কাজ শেষ হলে তাদের কাছে চলে আসব। সত্যি বলতে ওই দিন না গিয়ে ভুল করেছি, কারণ এখানে আমার কোনো কাজ ছিল না। দুঃখ পাওয়ার জন্য শুধু শুধু এতদিন এখানে ছিলাম আমি, এর বেশি কিছু না। বিকেল 4টা বাজে। আকাশের দিকে তাকিয়ে আছি, আজও আকাশটা মেঘে ঢাকা। অনেকটা খারাপ লাগছিল। মনে হচ্ছিল কিছু একটা আমি হারিয়েছি। তবে সান্ত্বনার বাণী এটাই, যাকে হারিয়েছি সে কখনো আমার ছিল না। আমি যখন প্রচণ্ড মন খারাপ করে ওই মেঘ জমা আকাশের দিকে অনেক অভিমান নিয়ে তাকিয়ে আছি, ঠিক তখন অনুভব করলাম কেউ একজন পেছনে থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে। পেছনে ঘুরেই সেই চিরপরিচিত মানুষটাকে দেখতে পেলাম। হ্যাঁ, স্পৃহা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না। স্পৃহা যখন কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। হাসান ছেলেটা অনেক খারাপ। আমি বাদেও সে অন্য মেয়েকে ভালোবাসে, অন্য কারো সাথে রিলেশন করে। আমি তোমার কাছেই থাকতে চাই। আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমার বিশুদ্ধ ভালোবাসাটা বুঝতে পারিনি। তুমি একটাবার আমাকে বুঝাতে পারতে, আমাকে জোর করতে পারতে। যাকে ভালোবাসো তাকে চিরতরে আপন করে পাওয়ার জন্য একটু জোর করতে পারো না। আমি আর তোমাকে হারাতে চাই না, ভুল বুঝতে চাই না, কষ্ট দিতে চাই না। যতদিন বাঁচব তোমার জন্য, শুধু তোমার জন্য, তোমার ভালোবাসার মানুষ হয়ে বাঁচব। এতটা ভালোবাসবো যার বেশি আর ভালোবাসা যায় না। বলো, আমাকে ক্ষমা করেছ নাকি? স্পৃহার কান্নাটা সত্য, তার চোখের পানিটা বিশুদ্ধ। আমার খুব ইচ্ছে করছিল নিজ হাতে তার চোখের পানিটা মুছে দিয়ে তার কপালে একটা চুমু খাই। তাকে বলে দেই আমিও এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু আমি তেমন করলাম না। যে মানুষটা আমাকে জ্বালিয়েছে আমিও তাকে জ্বালাতে চাই। আমি তাকে দেখাতে চাই আমিও তাকে ছাড়া বাঁচতে পারব। হয়তো ভালো থাকতে পারবো না, তবে বাঁচতে পারব। আমি স্পৃহাকে আমার কাছ থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেই আর বলি, ক্ষমা কি এতই সহজ? তোমার ভালোবাসা তো এখন আমার দরকার নেই। তুমি তোমার বয়ফ্রেন্ডকে অন্য একটা মেয়ের সাথে দেখছো, আর তখন তোমার মনে হয়েছে তুমি তার কাছে যাবে না। বাহ, স্বার্থপর মেয়ে, বাহ। তা কি দেখলে তুমি? মেয়েটা কি দাবি করছে? মেয়েটার বাচ্চা পেটে নাকি ধোঁকা দিয়েছে তোমার গুণধর বয়ফ্রেন্ড? স্পৃহা তখন বলল, হাসান মেয়েটাকে টাকা দিচ্ছিল সবকিছু ভুলে যাওয়ার জন্য, যাতে করে সে তার জীবন থেকে সরে যায়। সে এটাও বলছিল আমার সাথে বিয়ে হলে টাকা পয়সার কোনো অভাব থাকবে না। দরকার হলে সে তাকে আরও টাকা পয়সা দেবে, তবুও যেন তার জীবন থেকে সরে যায়। আমার ভাগ্যটা ভালো, আমি সব শুনে ফেলি। তখনই আমি ওখান থেকে চলে আসি। আমি তখন স্পৃহার দিকে চোখ করে বললাম, দেখো, তুমি এখানে নিজেকে সেলফিশ হিসেবে প্রমাণ করেছ। তোমার বয়ফ্রেন্ডের খারাপ সময়ে তার পাশে থাকা উচিত ছিল, কিন্তু তুমি থাকোনি। আমার সাথে থাকতে চাইছো হাসানের খারাপ রূপটা তোমার সামনে প্রকাশ পেয়েছে বলে। না হলে তো আমার কাছে তুমি আসতে না। এটাকে ভালোবাসা বলে না, এটাকে নিজের ভালো বলে। তুমি সবসময় নিজের ভালো থাকাটাকেই বড় করে দেখেছ। অন্যের ভালো থাকাটার গুরুত্ব তোমার কাছে কখনো ছিলই না। আমাকে ক্ষমা কর, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি জানি এটা মেনে নিতে আমার অনেক কষ্ট হবে। তবুও আমি মেনে নিব। আমার মুখ থেকে সরাসরি এমন না শব্দটা শুনে স্পৃহা হাউমাউ করে কাঁদতে থাকে। আমার খুব কাছে এসে আমার দুই গালে দুই হাত রেখে বলতে থাকে, না, তুমি এমন করতে পারো না। আমার একটা ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না। বলো, তুমি কি চাও আমি তাই করব। তবুও তোমাকে আমার চাই।
তুমি আমার স্বামী। যাকে ভালোবাসো তার একটা ভুল তুমি ক্ষমা করতে পারবে না। আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। একটিবার বলো আমাকে কি করতে হবে। আমি সবকিছুর জন্য প্রস্তুত আছি। আমি আমার গাল থেকে স্পৃহার হাত দুটো সরিয়ে দিয়ে বলি, অনেক দেরি করে ফেলেছ তুমি। এই কথাগুলো যদি তুমি আর একটা দিন আগে বলতে, পুরো পৃথিবী সমতুল্য ভালোবাসা দিয়ে তোমাকে বরণ করে নিতাম আমি। কিন্তু তুমি সেটা করনি। তুমি অনেকটা দেরি করে ফেলেছ। আমাদের মতো ছেলেরা অন্ধকারে জোনাক পোকার মতো ঘুরে বেড়ায়। যারা ভালোবেসে ধরে রাখতে পারে তারা ভাগ্যবান। যারা ভালোবাসার পরেও বুঝতে পারে না তারা কপালপোড়া। যারা হারিয়ে আবার ফিরে পেতে চায় তারা দুর্ভাগা। কারণ আমরা ফিরি না, আমরা মহাকালের অন্তপুরে হারিয়ে যাই। অন্ধকারের মধ্যে আলো ছড়াতে ছড়াতে জোনাক পোকার মতোই একসময় অন্ধকারে বিলীন হয়ে যাই আমরা। তোমাদের মতো মেয়েরা আমাদেরকে ধরে রাখার ক্ষমতা রাখো না। আমাদের মতো ছেলেদেরকে তোমার ডিজার্ভ করো না। কারণ আমরা সত্যিই অনেক অনেক ভালো ছেলে, যেটা তোমরা কখনো বুঝতে পারো না, পারলেও সেটা অনেক দেরিতে। আমাকে না পাওয়ার আফসোস নিয়ে তিলে তিলে মরবে তুমি। আর এটাই হবে তোমার জন্য আমার ভালোবাসার শাস্তি। আমি কাল চলে যাব। তুমিও চলে যেও তোমার বাবা মায়ের কাছে। বাবা মাকে জীবনে অনেক ধোঁকা দিয়েছ। তাদের কাছে ক্ষমা চেয়ে দেখে তারা ক্ষমা করে দিবে। তাদের পছন্দেই বিয়ে করে নিও, সুখী হবে, না হলে এখানে থেকেই নতুন কাউকে খুঁজে নিও, ঠিক হাসানের মতো। কথাগুলো বলার পর স্পৃহার দুচোখ বেয়ে অঝোর ধারায় বর্ষণ হতে থাকে। আমি বুঝতে পারি আমার কথাগুলো তার ভিতরটাকে অনেক আঘাত করেছে, সে ভীষণ কষ্ট পেয়েছে। স্পৃহা আর কোনো কথা বলতে পারে না। কারণ আমি তার সব কথা কেড়ে নিয়েছি। সকাল হলে আমি আমার নিজের বাসায় চলে যাই। স্পৃহা অনেক অনুরোধ করে থেকে যাওয়ার জন্য, কিন্তু আমি থাকি না। সে বুঝুক ভালোবাসার মানুষকে না পেলে কেমন লাগে। চলে আসার আগে আমি বিয়ের কাবিন নামাটা সাথে করে নিয়ে আসি আর বলি, তুমি যদি কখনো বিয়ে করতে চাও আমাকে বলবে, আমি তোমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিব। পবিত্র কাবিননামাটা তোমার মতো মেয়ের কাছে থাকতে পারে না। এটার মূল্য তুমি বুঝবে না। যারা স্যাড এন্ডিং পছন্দ করেন তাদের জন্য সমাপ্ত। যারা হ্যাপি এন্ডিং পছন্দ করেন তারা বাকিটুকু পড়বেন। বাসায় আসার পর মপ্রিহা আমাকে অনেক ফোন দেয়, আমি তার ফোন ধরি না। আমি তাকে ছেড়ে বাঁচা শুরু করি। শুধুমাত্র আমার জন্য বাঁচা শুরু করি আমি। আমি জানি স্পৃহা আমার জন্য এখনো কাঁদে। কারণ সেদিন আমি তার চোখে আমার জন্য সত্যি ভালোবাসা দেখেছিলাম। আমি চাই আমাকে না পাওয়ার আফসোসটা সে সারা জীবন করুক। 6 মাস পরের কথা। এই 6 মাস আমি স্পৃহার সাথে একটিবারও কথা বলিনি, দেখা করিনি। 6 মাস পর বাবা মাকে সব বলি আমি। একদিন বাবা মা বোন আর আমার বোন জামাইকে নিয়ে স্পৃহাদের বাসায় যাই আমি। বাসাটা চিনতে কষ্ট হলেও ঠিকই চিনে নিলাম। আমাকে বাসায় দেখে স্পৃহার বাবা এগিয়ে আসলেন, কারণ তিনি সব জানতেন, আমি তাকে সব বলেছি। আমি স্পৃহার কথা জানতে চাইতেন, একটা বন্ধ ঘর দেখিয়ে দিল আমাকে। আমি ঘরের দরজা খুলে যখন ভিতরে ঢুকলাম তখন ঘরটাতে নিকষ কালো অন্ধকার অনুভব করলাম। আলো জ্বালাতেই দেখতে পেলাম পাগলের মতো কেউ একজন বিছানায় শুয়ে আছে। আমাকে দেখেই বিছানা থেকে উঠে একটা কথা বলল, কে ওখানে? আমি তার দিকে এগিয়ে গিয়ে তার মুখটা দেখতেই নিজের ভিতরটাতে অনেক খারাপ লাগা কাজ করল। কি ছিল আর কি হয়েছে এই 6 মাসে? স্পৃহাকে চিনতে অনেক কষ্ট হচ্ছিল আমার। কাঁদতে কাঁদতে চোখের নিচে দাগ পড়ে গিয়েছে। চোখ মুখ ফুলে গিয়েছে। আমি তার খুব কাছে গিয়ে জড়িয়ে ধরে বললাম, এখনো কাঁদো আমার জন্য? তখন স্পৃহা বলল, তুমি তো বলেছিলে কাঁদতে। আমাকে কাঁদাতে খুব ভালো লাগে তোমার, তাই না? আমি তার চোখের পানিটা মুছে দিয়ে বললাম, কখনো না, তোমাকে অনেক ভালোবাসি। তুমি এখনো বিয়ে করনি কেন?
তুমি কি জানতে তোমার কাছে ফিরে আসব আমি? তখন স্পৃহা বলল, হ্যাঁ জানতাম, কারণ তুমি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে সুখী হতে পারবে না। সুখী হওয়ার জন্য আমাকে তোমার কোনো একদিন হলেও দরকার হবে। তাই আমি অপেক্ষা করেছিলাম এই দমবন্ধ হওয়ার মতো অন্ধকার ঘরে। তুমি আমাকে এত ভালোবাসার পরেও কেন হাসান নামক নরপিশাচটার হাতে আমাকে ছেড়ে দিয়েছিলে? আমি যদি সত্যি সত্যি চলে যেতাম তখন কি হতো? তখন আমি স্পৃহাকে নিজের সর্বোচ্চ কাছে টেনে নিয়ে এসে বলি, এমনটা কখনোই হতো না। তুমি কি মনে কর আমি তোমাকে হাসান সম্পর্কে সব জানার পরেও তার কাছে চলে যেতে দিব? এমনটা ভাবলে তুমি অনেক বোকা। তুমি কি জানো স্টেশনে যে মেয়েটার সাথে হাসানকে তুমি দেখেছিল, সেই মেয়েটাকে তোমার হাসানের কাছে যাওয়ার আগের রাতে আমি সব বলেছিলাম। কারণ সেই মেয়েটাকে আমি চিনি। তাকে হাসান ধোঁকা দিয়েছিল। তোমার সাথে স্টেশনে এজন্যই আমি যাইনি। তুমি যখনই হাসানের কাছে গিয়েছো তার ঠিক কিছু সময় আগেই মেয়েটা হাসানের ওখানে পৌঁছে গিয়েছে হাসানের অজান্তেই। খোঁজ নিয়ে দেখো হাসান ওই মেয়েটাকেই বিয়ে করেছে। কারণ সে বিয়ে করতে বাধ্য ছিল। এক্ষেত্রে তোমার বোন অবনীর হাজবেন্ড রাশেদ অনেক সাহায্য করেছে। কারণ সে হাসান আর ওই মেয়ে সম্পর্কে সব জানত। তোমার বাবাকেও আমি ফোন করে বলছিলাম তোমাকে নিয়ে আসতে, তাকে বোঝাতে অনেক কষ্ট হয়েছিল, তবে বুঝাতে পেরেছিলাম। আমি চেয়েছিলাম তোমাকে একটা শিক্ষা দিতে। জানো তোমার প্রতি আমার অনেক অভিমান। এখন তুমি আমাকে হারানোর ভয় সবসময় ভালোবাসবে। স্পৃহা আমার কথা শুনে অনেকটা বোকা বনে গেল। সে আস্তে করে বলল, এত বড় ধোঁকা আমার সাথে? যাকে এত ভালোবাসো তাকে কষ্ট দিতে পারলে? আমি তখন স্পৃহার গালে হাত দিয়ে বললাম, কষ্ট দিয়েছি আরও বেশি ভালোবাসা পাওয়ার আশায়। তবে তোমাকে এমন অবস্থায় দেখে অনেক কষ্ট আমি নিজেও পেয়েছি। তখন স্পৃহা বলল, কেন? আমি অনেক কেঁদেছি সেজন্যে। আমি তখন হেসে বললাম, আরে না, কি যে বল তুমি, এটা কোনো কারণ না। আমি ভেবেছিলাম তোমাকে দেখার পর তোমাকে জড়িয়ে ধরে চুমু খাবো। কিন্তু তুমি এই 6 মাসে নিজের কোনো যত্ন নাও নাই। তোমার ঠোঁটের কি অবস্থা, চরচর হয়ে গেছে। চুমু খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তুমি তোমার ঠোঁটের একটুও যত্ন নাওনি, এটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি। নিজের যত্ন নাও আর নাও, ঠোঁটের যত্নটা অন্তত নেওয়া উচিত ছিল তোমার। তখন স্পৃহা রাগ দেখিয়ে অনেক ভালোবেসে বলল, অসভ্য, তুমি এত খারাপ হলে কবে থেকে? আমি কিছু বলতে যাব তার আগেই স্পৃহা আমার ঠোঁটটাকে নিজের করে নিল। আজ আমাদের জন্য নতুন করে বাসর সাজানো হয়েছে। স্পৃহা বাসর ঘরে বউ সেজে বসে আছে। আমি রুমে ঢুকেই দরজাটা লাগিয়ে দিয়ে স্পৃহার পাশে গিয়ে বসলাম। বিছানায় কোলবালিশ দেখিয়ে স্পৃহাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, তোমার থেকে মনে হয় ওটার সাথে বাসর করলেই বেটার হবে। তুমি একদিন বলেছিলে কোলবালিশের সাথে বাসর করতে। আমার এমন কথা শুনে স্পৃহা প্রচণ্ড রেগে গেল। সে বিছানার ওপরে থাকা কোলবালিশটা নিয়ে জানালা দিয়ে বাহিরে ফেলে দিল। আমি তাকে যখন বললাম, এই কি করলে তুমি এটা? ওটা অনেক দাম দিয়ে কিনেছিলাম আমি। বিয়ের আগে ওটাই তো আমার একমাত্র ভালোবাসার মানুষ ছিল, আর তুমি কিনা ওটা ফেলে দিলে? তখন স্পৃহা আমার পাঞ্জাবির কালার চেপে ধরে বলল, আমি ছিলাম না তখন তোমার এটার দরকার ছিল, এখন তো আমি আছি, তাহলে ওটা দিয়ে কি ঘাস কাটবে নাকি তুমি? যতদিন বাঁচব আমাকেই না হয় কোলবালিশ হিসেবে ব্যবহার করো তুমি। এভাবে দুজন দুজনের কোলবালিশ হয়ে আজীবন বেঁচে থাকবো আমরা। আর ভুলেও যেন ওঠার কথা তোমার মুখে না শুনি। আমি স্পৃহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। অতঃপর সকালে ঘুম থেকে উঠে দেখি স্পৃহা আমার সামনে 2টা টিকিট হাতে বসে আছে। আমি স্পৃহাকে জিজ্ঞাসা করতেই স্পৃহা বলল, হানিমুনের টিকিট বাবা আমাদের বিয়ের গিফট হিসেবে দিয়েছে। আমি বললাম, হানিমুনে কোথায় যেতে হবে, কক্সবাজার নাকি জাফলং?
তখন স্পৃহা বলল, কক্সবাজারও না, জাফলংও না, সোজা সুইজারল্যান্ড। আমি রাগ করে বলে ফেললাম, এত টাকা খরচ না করলেও তো পারতে, বাংলাদেশেই তো সুন্দর সুন্দর জায়গা আছে হানিমুন করার জন্য, সেখানেই না হয় যাওয়া যেত। তখন স্পৃহা আমার হাতে হাত রেখে বলল, আমার বাবা এত এত টাকা পয়সা দিয়ে কি করবে বলো, ওসব তো আমারই, আর আমি তোমার, সুতরাং টাকাগুলোও তোমার, আমার সব কিছুই তো তোমার। আমি আর কিছুই বলি না, শুধু স্পৃহার হাত শক্ত করে চেপে ধরে এগিয়ে গিয়ে বলি, ওগো, এত ভালোবাসা কই রাখবো আমি? তখন স্পৃহা হাসি দিয়ে বলল, কোথাও রাখতে হবে না গো, আমাকে ফেরত দিয়ে দিও। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্প শুনুন আর গল্পকেন্দ্রিক জীবন গড়ে তুলুন।